আসসালামু আলাইকুম। স্বাগতম জানাচ্ছি সকলকে এসএসসি 2021 শর্ট সিলেবাস ক্র্যাশ কোর্সের আজকের এই বায়োলজি লাইভ ক্লাসে। আশা করছি সকলেই ভালো রয়েছো। গত ক্লাসে যান্ত্রিক গোলযোগের কারণে আমাদের লাইভ ক্লাসটি কেটে গিয়েছিল। তার জন্য আমি সকলের কাছে আন্তরিকভাবে দুঃখিত, আবারও ক্ষমা চেয়ে নিচ্ছি। এবং আজকে আমাদের ক্লাসটি আবার শুরু হয়েছে। গতদিন যেখান থেকে শেষ হয়েছিল সেখান থেকে শুরু হবে। আবার আমাদের আজকের ক্লাসের টপিক হচ্ছে অধ্যায় 2 অর্থাৎ জীবকোষ ও টিস্যু সম্পূর্ণ চ্যাপ্টার পুনরালোচনা। এবং আমাদের সাথে ইনস্ট্রাক্টর হিসেবে আছেন ফারিহা তাসনিম সাবা আপু। চলে যাচ্ছি আপুর কাছে। আপু আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আর সকল শিক্ষার্থী বন্ধুকে আসসালামু আলাইকুম জানাচ্ছি। গত ক্লাসে তো টেকনিক্যাল কিছু সমস্যার কারণে তোমাদের চ্যাপ্টারটা আমি শেষ করতে পারি নাই। আর এইসব টেকনিক্যাল সমস্যাতে আমাদের কারো হাত নাই, তো এটা একটু রিকগনাইজ করিও, মানে এটা একটু বোঝার চেষ্টা করিও যে এটাতে আমাদের কোনো হাত নাই। তো এখন আমি চিন্তা করলাম যে নতুন চ্যাপ্টার শুরু করব নাকি আগের চ্যাপ্টারটাই একটু রিভিউ করব। এখন সেটার জন্য একটা পোস্টও দিয়েছিলাম। তো পোস্টে বেশিরভাগই চাচ্ছ যে ফাইনাল চ্যাপ্টার যেটা ফাইনাল গাইডলাইন্স যেটা চ্যাপ্টার 2 এর সেটা করার জন্য। তো এখন আমি একটা কথা বলতে চাই তোমাদের সবাইকে যে আজকে যে ক্লাসটা নিব সেই ক্লাসটা হচ্ছে নতুন যারা জয়েন করছো তাদের জন্য অনেক হেল্পফুল হবে। আর তোমাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে যে তোমরা এখানের মধ্যে অযথা কোনো ইরেলেভেন্ট কমেন্ট করবা না। হ্যাঁ, গত ক্লাসে আমার কোনো কারণে একটু মানে আমি একটু রেগে গেছিলাম তোমাদের কিছু উল্টাপাল্টা কমেন্টের কারণে। তো আমি আশা করব যে তোমরা একটু কোঅপারেটিভ হবা। আর যদি গত ক্লাসে কাউকে হার্ট করে থাকি তাহলে আমি সেটার জন্য সরি এবং তোমরা আশা করি আমাকে ক্ষমা করে দিবা। তো এখন আমি শুরু করতেছি আমার চ্যাপ্টারটা, সেটা হচ্ছে জীবকোষ ও টিস্যু। তো জীবকোষ ও টিস্যুর আজকের চ্যাপ্টারটা তোমরা সবাই একটু মনোযোগ দিয়ে করার চেষ্টা করবে, কারণ এই ক্লাসটা যদি একটু ভালো করে করো তাইলে তোমাদের এই চ্যাপ্টারের অনেক কিছুই ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা, ফার্স্টে আসি জীবকোষ ও টিস্যু চ্যাপ্টারের ফার্স্টে এটা আসে। নেক্সট স্লাইড কোথায়? নেক্সট। আচ্ছা, আমাদের জীবকোষ ও টিস্যু চ্যাপ্টারটাতে আমাদের এই অংশগুলো আছে মেইনলি। কি কি আছে? ফার্স্টে আসছে কি কোষ, কোষের বিভিন্ন অঙ্গাণুগুলো আছে। এরপরে কোষের গঠন সম্পর্কে আলোচনা করা আছে। এরপর আছে কি টিস্যু, অনেকগুলো কোষের সমন্বয়ে যে টিস্যু গঠিত হয় সেটা সম্পর্কে আছে। এবং আছে কি অঙ্গ ও তন্ত্র নিয়ে আলোচনা কিছু, মানে অঙ্গ আর তন্ত্র এখানে আলাদা করে দেওয়া থাকলে অঙ্গ আর তন্ত্র তোমাদের বইয়ে একসাথেই আলোচনা করা আছে। এবং ফাইনালি যেটা আছে সেটা হচ্ছে অণুবীক্ষণ যন্ত্র। গত ক্লাসে সবারই একটা কমন কোয়েশ্চেন ছিল যে অণুবীক্ষণ যন্ত্র পড়া লাগবে কিনা। এখন আমি বলবো যে তোমাদের যেহেতু চ্যাপ্টার অলরেডি কমাই দেওয়া হয়েছে, তো এই কম চ্যাপ্টারের মধ্যেও আবার কমানোটা আমি সঠিক বলে মনে করছি না। কারণ হচ্ছে এখন তোমাদের চ্যাপ্টার কম, এখন প্রশ্নটা করার সুযোগ অনেক বেশি হয়ে যাচ্ছে প্রতিটা চ্যাপ্টার থেকে। তো সেহেতু বলবো যে অণুবীক্ষণ যন্ত্রটাও একটু ভালো করে পড়ার জন্য, চিত্রগুলো না হলেও অন্তত যে বর্ণনাগুলো আছে সেগুলো একটু ভালো করে পড়তে বলবো আমি তোমাদেরকে। তো ফার্স্টে যেটা আছে সেটা হচ্ছে কি আমাদের কোষ। তো এক্ষেত্রে তোমাদের প্রশ্ন আসতে পারে হচ্ছে সিকিউ এর কতে অর্থাৎ জ্ঞানমূলকে প্রশ্নটা আসতে পারে কি কোষ কাকে বলে। সেক্ষেত্রে আনসার কি হবে? আমরা সেক্ষেত্রে আনসার দিব হচ্ছে তোমাদের বইয়ে যে সংজ্ঞাটা দেওয়া আছে লোই ও সিকেভিসের ভাষ্য মতে কি বৈষম্যভেদ্য পর্দা দ্বারা আবৃত জীবজ ক্রিয়াকলাপের একক এবং অন্য কোনো সজীব মাধ্যম ছাড়া যারা নিজের প্রতিরূপ তৈরি করতে সক্ষম সেরূপ সত্তাকে কোষ বলে। তো এক্ষেত্রে এরকমই প্রশ্ন আসে যে কোষ কাকে বলে। আর এছাড়াও তোমাদের বইয়ে আছে কি কোষের দুইটা ভাগ আছে, একটা ভাগে আছে কি কোষের প্রকারভেদ এবং আরেকটা ভাগে আছে কি কোষের গঠন। কোষের প্রকারভেদ এই জিনিসটা এখানে যেগুলো আছে সেগুলো তোমাদের সিকিউ এর ক এবং খ এর জন্য, অর্থাৎ জ্ঞানমূলক এবং অনুধাবনমূলকের জন্য, এবং পাশাপাশি এমসিকিউ এর জন্য অনেক ইম্পর্টেন্ট। তোমাদের বইয়ের প্রতিটা লাইনই এমসিকিউ এর জন্য ইম্পর্টেন্ট আমি বলবো। তোমরা চেষ্টা করবে যাতে কোনো লাইনই বাদ না যায়।
প্রত্যেকটা লাইন গুরুত্ব সহকারে পড়ার চেষ্টা করবে। কারণ প্রত্যেকটা লাইন থেকে কিন্তু অনেকভাবে এমসিকিউ করা যায়। তো কোষের প্রকারভেদের মধ্যে আছে কি? কোষের প্রকারভেদের মধ্যে আমরা কি পড়েছিলাম? কি বলে? নিউক্লিয়াসের গঠনের ভিত্তিতে ২ প্রকার, আদি কোষ, প্রকৃত কোষ। এরপর কি? প্রকৃত কোষকে আবার ২ ভাগে ভাগ করা যায়, দেহকোষ, জনন কোষ। তো এক্ষেত্রে তোমাদের প্রশ্ন আসতে পারে আদি কোষ কাকে বলে, প্রকৃত কোষ কাকে বলে, দেহকোষ কাকে বলে? অথবা এটা খ-তেও দিয়ে দিতে পারে কি? আদি কোষ বলতে কি বুঝো? অথবা আদি কোষকে আদি নিউক্লিয়াসযুক্ত কোষ কেন বলা হয়? এরকম ধরনের কিছু প্রশ্ন আসতে পারে তোমাদের আ জ্ঞানমূলক এবং অনুধাবনমূলকে। আর এমসিকিউতে কি উদাহরণ দিয়ে আসতে পারে যে প্রকৃত নিউক্লিয়াস যুক্ত কোষের উদাহরণ কি, কি? এরকম টাইপসের আসতে পারে। আর কোষের গঠনের মধ্যে আছে কি? কোষের গঠনের মধ্যে আছে হচ্ছে কোষ প্রাচীর আর প্রোটোপ্লাজম। যদি আমরা প্রাইমারিলি বা ফান্ডামেন্টালি চিন্তা করি যে কোষের গঠন হচ্ছে কোষ প্রাচীর এবং প্রোটোপ্লাজম। এটা হচ্ছে শুধুমাত্র আমাদের উদ্ভিদ কোষের জন্য প্রযোজ্য। কারণ কি? কারণ হচ্ছে এই কোষ প্রাচীর যেটা আছে, এই কোষ প্রাচীর যেটা আছে সেটা হচ্ছে শুধুমাত্র উদ্ভিদ কোষে থাকে, কিন্তু প্রাণী কোষে থাকে না। তো আমরা বলতে পারি যে এই স্লাইডে বর্তমানে আমরা স্ক্রিনে যেটা দেখতে পাচ্ছি সেই গঠনটা শুধুমাত্র উদ্ভিদ কোষের জন্য প্রযোজ্য। কিন্তু প্রাণী কোষের ক্ষেত্রে শুধুমাত্র প্রোটোপ্লাজম থাকে। কোষ প্রাচীরটা থাকে না। এখন প্রোটোপ্লাজমের মধ্যেও কিন্তু আবার ৩ টা ভাগ আছে। কি, কি আছে? আছে হচ্ছে কোষ ঝিল্লি, যেটা আমাদের সাইটোপ্লাজমকে আবৃত করে রাখে। এর অপর নাম হচ্ছে প্লাজমা লেমা বা প্লাজমা মেমব্রেন। আর এরপর আছে গিয়ে কি? সাইটোপ্লাজম। কোষ ঝিল্লিটা যেটাকে আবৃত করে রাখে সেটা হচ্ছে সাইটোপ্লাজম। আর আছে কি? ফাইনালি নিউক্লিয়াস। তো ফার্স্টে যদি আমরা কোষ ঝিল্লি নিয়ে আলোচনা করতে চাই, সরি কোষ প্রাচীর। কোষ প্রাচীরের ক্ষেত্রে তোমাদের এক্ষেত্রে প্রশ্ন আসতে পারে কি? অনুধাবনমূলক আসতে পারে হচ্ছে কোষ প্রাচীর উদ্ভিদের অনন্য বৈশিষ্ট্য ব্যাখ্যা করো। সেক্ষেত্রে কি বৈশিষ্ট্য কি ব্যাখ্যা করবে? সেক্ষেত্রে ব্যাখ্যা করবে হচ্ছে তোমাদের উদ্ভিদ কোষের কোষ ঝিল্লির বাইরে আরো একটা এক্সট্রা প্রাচীর আছে, যেটা প্রাণী কোষে থাকে না। এ কারণে আমরা কোষ প্রাচীরকে বলি কি? উদ্ভিদের অনন্য বৈশিষ্ট্য। এছাড়াও তোমাদের সিকিউ এর গতে বা ঘতে ধরো উদ্দীপকে দিয়ে দিল যে এরকম একটা চিত্র, এরপর দিয়ে দিল কি? এটা হচ্ছে এ। এরপর গতে বলল কি? এ চিহ্নিত অংশটির গঠন বর্ণনা করো। তো সেক্ষেত্রে কি হবে? তোমার কোষ প্রাচীরের যে বর্ণনাটা গঠনের বর্ণনা সেটা দিবে। এই যে কোষ প্রাচীরে কি, কি আছে, রাসায়নিক গঠন, ভৌত গঠন ইত্যাদি এগুলো তোমরা ওখানে আলোচনা করবে। আ এরপরে আরো কিছু আসতে পারে। এক্ষেত্রে এমসিকিউ আসতে পারে কোষ প্রাচীর থেকে। প্রত্যেকটা লাইনই ভালো করে পড়ার চেষ্টা করবে। এছাড়াও তোমাদের জ্ঞানমূলকেও কি আসতে পারে? এখানে একটা তোমাদের ইম্পোর্টেন্ট ওয়ার্ড আছে যেটার নাম হচ্ছে প্লাজমোডেসমাটা। হ্যাঁ? প্লাজমোডেসমাটা যেটা আছে এটা ক-তে দিয়ে দিতে পারে যে প্লাজমোডেসমাটা বলতে কি বুঝো? সেক্ষেত্রে কি হবে? দুটো কোষ যে ক্ষুদ্র নালীর সমন্বয়ে গঠিত, না সরি, দুটো কোষ যে ক্ষুদ্র নালীর মাধ্যমে কি সংযুক্ত থাকে। হ্যাঁ, সেই নালী আণবিক ক্ষণিক নালীটাকেই বলা হয় কি? প্লাজমোডেসমাটা। আচ্ছা। এরপর আসি হচ্ছে আমাদের কোষ প্রাচীর গেল, এরপর আসি কি? প্রোটোপ্লাজমে। হ্যাঁ, প্রোটোপ্লাজম থেকে জ্ঞানমূলক প্রশ্ন আসতে পারে কি? প্রোটোপ্লাজম কাকে বলে? হ্যাঁ, তাইলে প্রোটোপ্লাজম কাকে বলে? প্রোটোপ্লাজম হচ্ছে আমাদের কোষ ঝিল্লি যুক্ত যে থকথকে জেলির মতো অংশ আছে, যার মধ্যে কি? কোষ ঝিল্লি, সাইটোপ্লাজম এবং নিউক্লিয়াস বিদ্যমান। সেই পুরো অংশটাকেই বলা হয় কি? প্রোটোপ্লাজম। আর অনুধাবনমূলক প্রশ্নে আসতে পারে কি? প্রোটোপ্লাজমকে কোষের ভৌত ভিত্তি বলা হয়, ব্যাখ্যা করো। অথবা ফ্লুইড অফ লাইফ বলতে কি বুঝো? ব্যাখ্যা করো। ফ্লুইড অফ লাইফ কেন? কারণ কি? আমাদের যে প্রোটোপ্লাজমটা আছে, প্রোটোপ্লাজমের প্রায় 90%ই পানি। আর পানির অপর নাম হচ্ছে গিয়ে কি? জীবন। এ কারণে আমরা মূলত কি বলি? প্রোটোপ্লাজমকে কোষের ভৌত ভিত্তি বলি। যখন কোনো কোষে প্রোটোপ্লাজম থাকে না সেক্ষেত্রে আমরা কোষটাকে কি? মৃত কোষ বলে ঘোষণা করি। আচ্ছা, এক্ষেত্রে তোমাদের এমসিকিউতে যেরকম আসতে পারে, যে এমসিকিউতে কি আসতে পারে? ধরো তোমাদের এমসিকিউতে দিয়ে দিল কি? প্রোটোপ্লাজমের অন্তর্ভুক্ত হলো কোষ ঝিল্লি, কোষ প্রাচীর এবং সাইটোপ্লাজম। সেক্ষেত্রে আনসার হবে কি? শুধুমাত্র কোষ ঝিল্লি এবং সাইটোপ্লাজম। কোষ প্রাচীরটা প্রোটোপ্লাজমের মধ্যে পড়বে না। এটা যদিও তোমাদের মেইন যে ক্লাসগুলো নিয়েছিলাম সেখানেও এরকম একটা প্রশ্ন আমি দিয়েছিলাম। তো এটা সম্পর্কে আশা করি তোমাদের সবার আইডিয়া আছে। আচ্ছা, প্রোটোপ্লাজম গেল। প্রোটোপ্লাজমের এখন কি কোন পার্টটা পড়বো? এখন পড়বো হচ্ছে কোষ ঝিল্লি। হুম। কোষ ঝিল্লি থেকে প্রশ্ন আসতে পারে হচ্ছে জ্ঞানমূলক। কি, কি আসতে পারে? প্লাজমা লেমা কাকে বলে?
আর মাইক্রোভিলাই কাকে বলে। প্লাজমা লেমা মানে তো হচ্ছে কোষঝিল্লি। তো কোষঝিল্লির সংজ্ঞাটা দিয়ে দিবা। আর ভিলাই কাকে বলে? মাইক্রোভিলাই হচ্ছে কোষঝিল্লির যে আঙ্গুলের মতো প্র প্র কি বলে এটাকে? আঙ্গুলের মতো অভিক্ষেপ দেখা যায়। সেটাকে বলা হয় কি মাইক্রোভিলাই। এটি শোষণের কাজে ব্যবহৃত হয়। ব্যাস এটুক দিলেই হয়ে যাবে। এছাড়াও এমসিকিউতে আসতে পারে কি? এমসিকিউতে আসতে পারে কোষঝিল্লি কি দ্বারা গঠিত? সেক্ষেত্রে আনসার হবে কি? প্রোটিন আর লিপিড দিয়ে গঠিত। আ এছাড়াও এমসিকিউ অনেকভাবেই করা যেতে পারে। সেক্ষেত্রে তোমাদেরকে বলব বইয়ের প্রত্যেকটা লাইন ভালো করে পড়ার জন্য। আর কোষঝিল্লি থেকে সাধারণত প্রয়োগমূলক আর উচ্চতর দক্ষতামূলকে আসে না। কারণ এখানে প্রয়োগমূলক আর উচ্চতর দক্ষতামূলকে আসার জন্য অনেক কিছুই আছে। তো নরমালি কোষঝিল্লি থেকে আসে না। তাইলে গেল কোষঝিল্লি, এরপর আসে কি সাইটোপ্লাজম। সাইটোপ্লাজম থেকে আসতে পারে কি? সাইটোপ্লাজম কাকে বলে? তোমাদের বইয়ে সাইটোপ্লাজম সম্পর্কে ছোট একটা বর্ণনা দেওয়া আছে। এরপর এই সাইটোপ্লাজমে যে অঙ্গাণুগুলো আছে সেগুলো হচ্ছে গিয়ে কি সাইটোপ্লাজমীয় অঙ্গাণু। এই সাইটোপ্লাজমীয় অঙ্গাণুগুলো হচ্ছে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট তোমাদের জন্য। কারণ কি? এগুলো থেকে অনেক রকম করে কি সিকিউ করা যায়। হ্যাঁ, সৃজনশীল প্রশ্ন করা যায়, বিভিন্ন রকমভাবে সৃজনশীল প্রশ্ন করা যায়। সেজন্য আমি বলব এই সাইটোপ্লাজমীয় যে অঙ্গাণুগুলো আছে সেগুলো একটু ভালো করে পড়ার জন্য। তো সাইটোপ্লাজমীয় অঙ্গাণু কোনগুলো? আমরা পড়েছিলাম যে ২ রকম হতে পারে, ঝিল্লিযুক্ত এবং ঝিল্লিবিহীন। তো এগুলো মনে রাখার টেকনিক শিখিয়ে দিয়েছিলাম যে শুধুমাত্র ঝিল্লিবিহীনটা মনে রাখলেই তোমার ঝিল্লিযুক্তটাও কভার হয়ে যাচ্ছে। তোমাদের বইয়ে মোট ৯ টা সাইটোপ্লাজমীয় অঙ্গাণু সম্পর্কে বলা আছে। এর মধ্যে ৬ টা হচ্ছে ঝিল্লিযুক্ত এবং ৩ টা হচ্ছে ঝিল্লিবিহীন। তো আমরা যদি ঝিল্লিবিহীন এই ৩ টা মনে রাখতে পারি, তাইলে ইজিলি আমরা ঝিল্লিযুক্তটাও মনে রাখতে পারবো। এক্ষেত্রে এমসিকিউ আসতে পারে কি? বেশি ইম্পর্টেন্ট সেটা হচ্ছে কি? কোনটি ঝিল্লিবিহীন অঙ্গাণু বা কোনটি ঝিল্লিযুক্ত অঙ্গাণু? নিচে অপশন দিয়ে দিল। যেটা সঠিক আনসার সেটা দিবা। আচ্ছা। এর মধ্যে তোমাদের যে মাইটোকন্ড্রিয়া আছে, মাইটোকন্ড্রিয়াটা অনেক বেশি ইম্পর্টেন্ট তোমাদের সিকিউ এর জন্য। প্লাস এমসিকিউ এর জন্য। এমসিকিউ এর জন্য তো পুরো বই ইম্পর্টেন্ট, কিন্তু সিকিউ এর জন্য মাইটোকন্ড্রিয়া আর প্লাস্টিড। এই ২ টা জিনিস বেশি ইম্পর্টেন্ট, কারণ এগুলো থেকেই বেশিরভাগ প্রশ্ন আসে। যদি টিচাররা করতে চায়। কারণ এগুলো থেকে অনেক সুন্দর মতো কোয়েশনও করা যায় এবং আনসারও করা যায়। তো মাইটোকন্ড্রিয়া থেকে সাধারণত যেরকম আসে যে মাইটোকন্ড্রিয়াতে ধরো জ্ঞানমূলকে মাইটোকন্ড্রিয়া কাকে বলে এটা আসে না। কিন্তু অনুধাবনমূলকে আসে কি? কোষের শক্তিঘর বা পাওয়ার হাউস বলা হয়। ব্যাখ্যা করো, অথবা কেন বলা হয় সেটা ব্যাখ্যা করতে বলে। কারণ কি? কারণ হচ্ছে মাইটোকন্ড্রিয়ার মধ্যে আমরা শক্তি উৎপন্ন করে থাকি। আমাদের কোষগুলো শক্তি উৎপন্ন করে থাকে। ওই যে শ্বসন প্রক্রিয়ার যে লাস্ট দুটো ধাপ আছে, ক্রেবস চক্র আর ইলেকট্রন প্রবাহ তন্ত্র, এই ২ টা ধাপ মাইটোকন্ড্রিয়াতে ঘটে এবং এই ২ টা ধাপে কি আমাদের বেশিরভাগ শক্তি উৎপন্ন হয়। প্রায় ২৪ এটিপির মতো উৎপন্ন হয়, যার কারণে মাইটোকন্ড্রিয়াকে কোষের শক্তিঘর বলা হয়। এছাড়াও প্রয়োগমূলকে আসতে পারে কি? প্রয়োগমূলকে ধরো বলে একটা চিত্র দিয়ে দিল। চিত্র দিয়ে বলল যে এই চিত্রের গঠনটা ব্যাখ্যা করো। চিত্র সহ ব্যাখ্যা করতে বলতে পারে, অথবা চিত্র ছাড়াও বলতে পারে। চিত্র ছাড়া বলবে না, শুধুমাত্র গঠন ব্যাখ্যা করতে বলতে পারে। সেক্ষেত্রে কিন্তু চিত্রটা মাস্ট দিতেই হবে। তোমরা বায়োলজিতে চেষ্টা করবা প্রত্যেকটা জিনিসেই চিত্র দেওয়ার জন্য। মানে প্রয়োগমূলক এবং উচ্চতর দক্ষতামূলক যত প্রশ্ন আছে সবগুলোতে চিত্র দেওয়ার চেষ্টা করবে। তো আমি একটা সাজেশন দিব, সেটা হচ্ছে তোমরা সবগুলো চিত্রে মোটামুটি ভালো মতো প্র্যাকটিস করে রাখবা, বিশেষ করে মাইটোকন্ড্রিয়া আর প্লাস্টিড, এই ২ টা। বাকিগুলো যদি কোনোভাবে এসে যায় সেক্ষেত্রেও তোমরা চিত্র দেওয়ার চেষ্টা করবে, কারণ চিত্র দিলে টিচাররা একটু ভালো মতো মার্কস দিতে চেষ্টা করে। আচ্ছা, এছাড়াও কিন্তু আসতে তোমাদের ধরো উদ্দীপকে বলে দিল যে এ এমন একটি অঙ্গাণু যেটি কি কোষের শক্তি উৎপন্ন করে। সেক্ষেত্রে তোমরা তোমাদের গতে বলতে পারে কোষের শক্তি উৎপাদনকারী অঙ্গাণুটার গঠন ব্যাখ্যা করো। সেক্ষেত্রেও কি মাইটোকন্ড্রিয়ার গঠনটাই তোমরা ব্যাখ্যা করবে। আর এক্ষেত্রে উচ্চতর দক্ষতামূলক আসতে পারে হচ্ছে জীবজগতে মাইটোকন্ড্রিয়া তো ডিরেক্ট বলে দিবে না, মাইটোকন্ড্রিয়ার বদলে ধরো এ বি সি এগুলো থাকতে পারে। বলবে কি জীবজগতে এর প্রভাব বা এটি না থাকলে এটার অনুপস্থিতিতে কি ঘটতে পারতো, সেগুলো ব্যাখ্যা করতে বলবে। এখন মাইটোকন্ড্রিয়া তোমার দেহে না থাকলে কি তোমাদের শক্তি উৎপন্ন হবে না, শক্তি উৎপন্ন না হলে কি কি হবে সেগুলো তোমরা নিজেদের মতো করে ব্যাখ্যা করবে। আচ্ছা, এরপর আসি প্লাস্টিডে। প্লাস্টিডের মধ্যে ৩ টা ভাগ আছে না? প্লাস্টিডের মধ্যে কি কি ভাগ আছে? ক্লোরোপ্লাস্ট, ক্রোমোপ্লাস্ট এবং লিউকোপ্লাস্ট। এর মধ্যে তোমাদের বইয়ের ক্লোরোপ্লাস্টটা হচ্ছে ইম্পর্টেন্ট, কারণ সেটার চিত্রটাও তোমাদের বইয়ে দেওয়া আছে স্পষ্টভাবে। তো তোমাদের ধরো
গ ঘ এর জন্য এটা ইম্পর্টেন্ট। ঘতে ধরো গতে আসলো যে প্লাস্টিডের গঠন বর্ণনা করো। সেক্ষেত্রে তোমরা প্লাস্টিডের বলতে ক্লোরোপ্লাস্টের গঠনটা ব্যাখ্যা করবে। সেটা হয়তো ডিরেক্ট বলে দিবে না, বাট তোমরা এটা বুঝে সেটার গঠনটা বর্ণনা করবে। আচ্ছা, এরপর আসে কি প্লাস্টিড। আচ্ছা, ক্লোরোপ্লাস্টের জন্য উচ্চতর দক্ষতামূলকে এরকম আসতে পারে যে এটার মানে প্রয়োজনীয়তাটা কি, এটার প্রভাব, এটা না থাকলে কি ঘটতে পারতো, এটা না থাকলে আমাদের জীবজগৎ বিলীন হয়ে যেতে পারতো। অর্থাৎ কি, কারণ কি তোমার ক্লোরোপ্লাস্টের মধ্যে আমাদের খাদ্যটা তৈরি হয়। যদি ক্লোরোপ্লাস্ট না থাকতো তাহলে খাদ্য তৈরি হতো না। সেক্ষেত্রে কি হতো, আমাদের সবাই খাদ্যাভাবে মারা যেতাম। এরকম করে তোমরা নিজেদের মতো করে সেটা বর্ণনা করবা। আচ্ছা, আর এটা কি বলে প্লাস্টিডের ক্ষতেও আসতে পারে অনুধাবনমূলক প্রশ্নে যে প্লাস্টিককে কোষের রান্নাঘর বলা হয়, ব্যাখ্যা করো। সেক্ষেত্রে কি, এটা কি শর্করা জাতীয় খাদ্য উৎপন্ন করে না, সেজন্য কি এটাকে কোষের রান্নাঘর বলা হয়। আচ্ছা, এছাড়াও তোমাদের মাইটোকন্ড্রিয়া আর প্লাস্টিড এই দুইটাকে বেস করেও কিন্তু তোমাদের সিকিউ আসতে পারে। ধরো ধরো এ চিত্রে তোমাদের এখানে মাইটোকন্ড্রিয়া চিত্র দেওয়া হলো, হ্যাঁ, আর বিতে দেওয়া হলো হচ্ছে ক্লোরোপ্লাস্টের চিত্র। হ্যাঁ, এতে ধরো মাইটোকন্ড্রিয়া চিত্র দিল, বিতে ধরো তোমার ক্লোরোপ্লাস্টের চিত্র দিয়ে দিল। তখন তোমাদের ধরো ঘতে বলে দিল যে তোমার এ এর কাজ বি এর কাজের উপর নির্ভরশীল, ব্যাখ্যা করো। মানে কি, এ এর কাজ কি, শ্বসনে শক্তি উৎপন্ন করা। শ্বসনে শক্তি উৎপন্ন করা হচ্ছে এ এর কাজ, অর্থাৎ মাইটোকন্ড্রিয়ার কাজ। তো এখানে শ্বসনে যে শক্তি উৎপন্ন হয় সেই শক্তি, এবং সেখানে আমরা কি কার্বন ডাই অক্সাইডটা ত্যাগ করি না। কার্বন ডাই অক্সাইড যেটা ত্যাগ করি সেই কার্বন ডাই অক্সাইডটা আবার আমরা কি সালোক সংশ্লেষণে ব্যবহার করি। আবার বি এর কাজ আচ্ছা সরি, তো এরকম ধরনের কি সিকিউ আসতে পারে। আচ্ছা, এরপর আসে কি গোলজি বস্তু। গোলজি বস্তুর, আচ্ছা না, আমরা প্লাস্টিডের ক্রোমোপ্লাস্ট আর লিউকোপ্লাস্টের ব্যাপারে বলি নাই। প্লাস্টিডের ক্রোমোপ্লাস্ট যেটা আছে সেক্ষেত্রে তোমাদের ক্ষতে অর্থাৎ অনুধাবনমূলকে আসতে পারে কি ফুল ফল রঙিন কেন হয়, আর পরাগায়নে কি এটা কিভাবে সহায়তা করে সেটা। যেহেতু এটা বর্ণযুক্ত সেহেতু এটা কি বলে কীটপতঙ্গকে আকৃষ্ট করে, যেটা কি পরাগায়নে পরবর্তীতে সহায়তা করে। আর ফুল ফল রঙিন কেন হয়, কারণ ফুল ফলে কি বিভিন্ন রকমের রঞ্জক পদার্থ থাকে, জ্যান্থোফিল, ক্যারোটিন ইত্যাদি থাকে, যার কারণে কি ফুল ফল রঙিন হয়। আর লিউকোপ্লাস্ট যেটা আছে সেখান থেকে প্রশ্ন আসতে পারে ক্ষতে লিউকোপ্লাস্ট বলতে কি বুঝো। আর এছাড়া আসতে পারে যে লিউকোপ্লাস্টটা আলোর সংস্পর্শে এলে কি ঘটে। সেটা আমি ক্লাসেও বলছিলাম, এখনো বলতেছি, লিউকোপ্লাস্টে যখন আলোর সংস্পর্শে আসে তখন সেটা ক্লোরোপ্লাস্টে পরিণত হয়। আর এখন আসি গোলজি বস্তুতে। তাইলে মাইটোকন্ড্রিয়া প্লাস্টিড গেল, এবার আসি গোলজি বস্তুতে। গোলজি বস্তুর ক্ষেত্রে আসতে পারে হচ্ছে গোলজি বস্তু সাধারণত তোমার সি সি সরি গ ঘতে আসে না, কিন্তু খতে আসতে পারে। খতে ধরো বললো যে এর কাজগুলো বর্ণনা করো। সেক্ষেত্রে গোলজি বস্তুর কাজগুলো বর্ণনা করলাম। কি কি কাজ, গোলজি বস্তু বিভিন্ন রকমের পদার্থ নিঃসরণ করে, এছাড়া কি বিপাকেও সহায়তা করে থাকে, এবং ফাইনালি কি প্রোটিন সঞ্চয়েও সহায়তা করে। এই তিনটা কাজ দিয়ে দিলেই হবে, তোমরা 2 নাম্বার দিয়ে দিতে বাধ্য টিচাররা। এছাড়াও মাঝে মাঝে টিচাররা চায় এরকমও করতে পারে যে গোজি বস্তুর চিত্র সহ বর্ণনাও দিতে বলতে পারে। সেক্ষেত্রে তোমরা সেটা বর্ণনাটা দিবা, যদিও তোমাদের বইয়ে গোজি বস্তুর বর্ণনাটা ঠিক মতো দেওয়া নাই। তো আমার মনে হয় এটা না দেওয়ার পসিবিলিটি বেশি। আচ্ছা, গোলজি বস্তু গেল, এরপর আসি এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। এটারও গ ঘতে আসবে না, মূলত ক্ষতে আসতে পারে, যদি আসে এর কাজটা বর্ণনা করতে বলতে পারে। কাজ হচ্ছে গিয়ে কি, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম হচ্ছে 2 ধরনের, মসৃণ আর অমসৃণ। অমসৃণ গুলোতে হচ্ছে গিয়ে কি রাইবোজোম যুক্ত থাকে। রাইবোজোমের কাজ হচ্ছে প্রোটিন সংশ্লেষণ করা। তো অমসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম যেগুলো আছে সেগুলো কি প্রোটিন সংশ্লেষণে সহায়তা করে। এছাড়াও এন্ডোপ্লাজমিক রেটিকুলামগুলো বিভিন্ন বস্তুর প্রবাহ পথ হিসেবে কাজ করে। এছাড়াও মাইটোকন্ড্রিয়া আর কোষগহ্বর সৃষ্টিতে সহায়তা করে। তো এই কাজগুলো লিখে দিবা যদি ক্ষতে আসে। এর পাশে কোষগহ্বর কি, কোষগহ্বর হলো আমাদের কোষের মধ্যে যে আপাত ফাঁকা স্থানটা থাকে সেটা। আর তোমাদের ক্ষতে ধরো বলতে পারে যে এটা কোষগহ্বর কি, ব্যাখ্যা করো। তখন তোমরা ওখানের মধ্যে যে কি কি থাকে, কোষ গহ্বর কাকে বলে, এটার কাজ কি, কাজ হচ্ছে কোষরস ধারণ করা।
আর কোষরসে ধারণ করে, কোষরসের মধ্যে কি থাকে? পানি, খনিজ লবণ, বিভিন্ন অজৈব অ্যাসিড ইত্যাদি থাকে। তো এগুলো তোমরা নিজেদের মতো করে ব্যাখ্যা করে লিখবা। এরপর আসি লাইসোজোম। এই লাইসোজোমটা হচ্ছে তোমাদের ক্ষয়ের জন্য মোস্ট ইম্পর্টেন্ট। এটা প্রায় সময় আমি আসতে দেখছি যে লাইসোজোমকে কেন জীবাণু ভক্ষণকারী অঙ্গাণু বলা হয়, বা তোমাদের কোষের জীবাণু ভক্ষণকারী অঙ্গাণু কোনটি? এছাড়াও আসতে পারে কি সুইসাইডাল স্কোয়াড বলতে কি বুঝো, অথবা আত্মঘাতী থলিকা বলতে কি বুঝো? সেক্ষেত্রে আনসার হবে সবগুলোরই সেম। সেটা কি হবে? তোমার লাইসোজোমে বিভিন্ন রকমের উৎসেচক বা এনজাইম থাকে, যেগুলো হচ্ছে গিয়ে কি তোমাদের পরিপাকে সহায়তা করে। আচ্ছা, কয়টা বাজতেছে? আচ্ছা, পরিপাকে সহায়তা করে মানে কোষের ধরো বাইরে থেকে কোনো একটা জীবাণু আসলো, সেই জীবাণুটাকে সে পরিপাক করতে সহায়তা করে ওই উৎসেচকগুলো। কিন্তু অনেক সময় কি হয়, তোমার কোষে যখন অক্সিজেনের ঘাটতি হয়, তখন কি অক্সিজেনের ঘাটতির ফলে লাইসোজোমে যে প্রাচীরটা বা ঝিল্লিটা থাকে, ওই ঝিল্লিটা নষ্ট হয়ে যায়। তো ঝিল্লিটা নষ্ট হয়ে গেলে তোমার লাইসোজোমের ভেতরের যে এনজাইমগুলো সেগুলো কি কোষের মধ্যে উন্মুক্ত হয়ে যায় না? তো ওই কোষের অন্যান্য অঙ্গগুলোকেও কি ওই উৎসেচকগুলো নষ্ট করে ফেলে। তো সেক্ষেত্রে পুরো কোষটাই কি মৃত কোষে পরিণত হয়। এজন্য এটাকে কি বলা হয়? আত্মঘাতী থলিকা। তাইলে লাইসোজোমও গেল। এখন আমি আসি ঝিল্লিবিহীন অঙ্গাণুতে। ঝিল্লিবিহীন অঙ্গাণু হচ্ছে আমাদের বইয়ে ৩ ধরনের আছে। মূলত এই ৩টাই আছে কোষে। সেগুলো হচ্ছে কি কোষ কঙ্কাল, সেন্ট্রিওল আর রাইবোজোম। তো কোষ কঙ্কালের সংজ্ঞা আসতে পারে তোমাদের জ্ঞানমূলকে। আর কোষ কঙ্কালের সংজ্ঞা কি? কোষ কঙ্কালের সংজ্ঞা হচ্ছে যখন আমরা কোষঝিল্লিটা অতিক্রম করব, কোষঝিল্লিটা অতিক্রম করার পর সাইটোপ্লাজমে যে মোটা চিকন মিলিয়ে দড়ির মতো বস্তু দেখতে পারবো, যেটা জালের মতো ছড়িয়ে আছে, সেটাকে মূলত আমরা বলি কি কোষীয় কঙ্কাল। এক্ষেত্রে এমসিকিউ আসতে পারে কি কোষীয় কঙ্কালের মধ্যে উদাহরণ কোনগুলো, যেমন কি মাইক্রোফিলামেন্ট, মাইক্রোটিউবুল এবং ইন্টারমিডিয়েট ফিলামেন্ট। তো গেল। এরপর আসি সেন্ট্রিওলে। সেন্ট্রিওল বা সেন্ট্রোজোম। সেন্ট্রোজোম হচ্ছে সেন্ট্রিওল হচ্ছে সেন্ট্রোজোমেরই একটা অংশ। তো সেন্ট্রিওলের ক্ষেত্রে আসতে পারে কি সেন্ট্রিওল কাকে বলে আসতে পারে? কই পেন কই? আচ্ছা, সেন্ট্রিওল হচ্ছে সেন্ট্রিওল কাকে বলে আসতে পারে, অথবা আসতে পারে সেন্ট্রিওলটা কিন্তু আমাদের ফ্লাজেলা সৃষ্টিতে ভূমিকা রাখে। তো তোমাদের বইয়ের লাস্টের দিকে দেওয়া আছে যে কি ফ্লাজেলা সৃষ্টিতে সেন্ট্রিওল ভূমিকা পালন করে। সেক্ষেত্রে তোমাদের খতে আসতে পারে কি ফ্লাজেলা সৃষ্টিতে ভূমিকা রাখে এমন অঙ্গাণুর ব্যাখ্যা করো, এমন অঙ্গাণু সম্পর্কে ব্যাখ্যা করো। অথবা এমসিকিউতে আসতে পারে কি নিচের কোনটি ফ্লাজেলা সৃষ্টিতে সহায়তা করে? সেক্ষেত্রে আনসার হবে কি সেন্ট্রিওল। আচ্ছা, এরপর আসি রাইবোজোমে। রাইবোজোমের থেকেও তোমাদের গ ঘতে আসবে না, আসলে ক খতেই আসবে। কতে আসতে পারে কি কি বলে রাইবোজোম কাকে বলে? রাইবোজোম কাকে বলে আসলে কি লিখবা? প্রোটিন সংশ্লেষণকারী ঝিল্লিবিহীন যে অঙ্গাণুটা আমাদের কোষে থাকে, সেটাই হচ্ছে কি রাইবোজোম। আর খতে আসতে পারে প্রোটিন সংশ্লেষণে সহায়তাকারী অঙ্গাণু সম্পর্কে ব্যাখ্যা করো। সেক্ষেত্রে তোমরা রাইবোজোমের ব্যাখ্যাটা লিখে দিবে। ওকে, তাইলে এর মাধ্যমে আমাদের সাইটোপ্লাজমীয় অঙ্গাণুগুলো শেষ হলো। আচ্ছা, সাইটোপ্লাজমীয় অঙ্গাণুগুলোর মধ্যে তোমাদের ক্লোরোপ্লাস্টের গঠনের যে চিত্রটা আর মাইটোকন্ড্রিয়ার গঠনের যে চিত্রটা, এই দুইটা চিত্র অনেক ইম্পর্টেন্ট। সেটা আমি আগে বলছি, এই চিত্র দুইটা ভালো করে শিখবা, আর বাকিগুলো শিখার চেষ্টা করবা, যদিও ইম্পর্টেন্ট না। আচ্ছা, এখন আসছি কি সাইটোপ্লাজমের পর আসে নিউক্লিয়াস। নিউক্লিয়াস সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। আমি বলবো এটা কতেও আসতে পারে, খতেও আসতে পারে, গতেও আসতে পারে, ঘতেও আসতে পারে, এবং এমসিকিউ এর জন্য এটা অনেক ইম্পর্টেন্ট। তো কতে কি আসতে পারে? কতে আসতে পারে হচ্ছে নিউক্লিয়াস কাকে বলে, সেটা আসতে পারে। আচ্ছা, আমি একটু লিখি কাকে বলে আসতে পারে। তো কাকে বলে আসলে কি লিখবা? প্রোটোপ্লাজমে অবস্থিত পর্দা ঘেরা যে ক্রোমোজোম বহনকারী যে অঙ্গাণুটা থাকে, সেটাই হচ্ছে কি নিউক্লিয়াস। আর খতে কি আসতে পারে? খতে তো এটা অনেকবারই দেখছি খতে আসতে, যে কোষের প্রাণকেন্দ্র কেন বলা হয়, বা কোষের মস্তিষ্ক কেন বলা হয়, সেটা। হ্যাঁ, এটা খতে প্রায় সময় আসতে দেখছি। আর গতে সাধারণত আসে কি, গতে সাধারণত চিত্রসহ গঠন ব্যাখ্যা করতে বলতে পারে, অথবা শুধু গঠন ব্যাখ্যা করতে বলতে পারে। সেক্ষেত্রে চিত্রটাও তোমরা মাস্ট দিবা। চিত্র দিতে বললো না বললো, তোমরা চিত্রটা দিবা। তো গর্তে গঠন আসবে, গঠন। আর ঘতে কি আসতে পারে? ঘতে হচ্ছে আসতে পারে, ধরো তোমাদের উদ্দীপকে এরকম একটা চিত্র দিয়ে দিল। হ্যাঁ, চিত্র দিয়ে দিল, এর মাঝখানে একটা কি, এটা একটু গাঢ় করে দিল, এরপর বললো কি এটা এ।
এরপর ধরো গতে বললো এ চিহ্নিত অংশের গঠন চিত্রসহ ব্যাখ্যা করো। তো কোষের মাঝখানে যে গাঢ় অংশ কেন্দ্রে থাকে সেটাই তো মূলত নিউক্লিয়াস। তো তোমাদের বুঝে নিতে হবে যে তোমাদেরকে এ বলতে নিউক্লিয়াসই বুঝাচ্ছে। তো তোমরা নিউক্লিয়াসের গঠনটা লিখবা। এরপর ঘতে ধরো বললো এ চিহ্নিত অংশটি বংশগত বৈশিষ্ট্য বহনে ভূমিকা রাখে, ব্যাখ্যা করো। তো বংশগত বৈশিষ্ট্য বহনে কিরকম ভূমিকা রাখে? কারণ কি নিউক্লিয়াসে কি থাকে, আমাদের ক্রোমোজোম থাকে না? তো ক্রোমোজোমের মধ্যে থাকে ডিএনএ। আবার ডিএনএর নির্দিষ্ট অংশ হচ্ছে কি বৈশিষ্ট্য বহন করে, সেই অংশটা হচ্ছে জিন। তো ওই জিনটা কি আমাদের বংশগত বৈশিষ্ট্য বহনে ভূমিকা রাখে। তো ওভাবে তোমরা নিজেদের মতো করে ব্যাখ্যা করবা। এছাড়া আসতে পারে কি এই চিহ্নিত অংশটি কোষের সকল জৈবনিক ক্রিয়া বিক্রিয়া নিয়ন্ত্রণ করে, ব্যাখ্যা করো। তো সেটাও তোমরা ব্যাখ্যা করতে পারবে আশা করি, যেহেতু তোমরা আগের ক্লাসগুলো করছো। আচ্ছা, তাইলে আমরা এর মাধ্যমে নিউক্লিয়াসের মধ্য দিয়ে আমাদের কোষের যে অংশ, আচ্ছা সেটা শেষ করলাম। নিউক্লিয়াসের চিত্রটা অনেক ইম্পর্টেন্ট, যেহেতু গঠন আসবে তো চিত্র দিতেই হবে। তো এটা হচ্ছে চিত্র এবং এটা আঁকাও অনেক ইজি। তাহলে নিউক্লিয়াস গেল। এছাড়াও তোমাদের ক্রোমোজোমের ভৌত গঠনটাও আসতে পারে। ক্রোমোজোমের যে গঠনটা তোমাদের ধরো গতে বলে দিল তো এই চিহ্নিত অংশটির যে অংশ বংশগতি নিয়ন্ত্রণে সহায়তা করে সেই অংশটির গঠন বর্ণনা করো। সেক্ষেত্রে চিত্রসহ তোমরা গঠনটা বর্ণনা করবে। আচ্ছা, তো এর মাধ্যমে আমাদের কি কোষ পার্টটা শেষ হলো। এরপর আসো টিস্যুতে। টিস্যু সাধারণত দুই ধরনের, উদ্ভিদ টিস্যু, প্রাণী টিস্যু। তো যদি আমরা উদ্ভিদ টিস্যুতে যাই, উদ্ভিদ টিস্যু হচ্ছে আমাদের আবার তিন ধরনের। কি কি? সরল, জটিল আর নিঃস্রাবী টিস্যু। সরল টিস্যু হচ্ছে গিয়ে কি কোনো টিস্যুতে যদি কোষগুলো আকার আকৃতি সেম হয়। টিস্যু মানে কি অনেকগুলো কোষের সমষ্টি। তো অনেকগুলো কোষের সমষ্টি, যদি সবগুলো কোষ যদি সমান আকৃতি বিশিষ্ট হয় তখন সেটা হচ্ছে গিয়ে কি সরল টিস্যু। আর জটিল টিস্যু হচ্ছে কোষগুলোর আকৃতি সেম না, বিভিন্ন আকৃতির কোষ থাকতে পারে ওই টিস্যুতে। আর নিঃস্রাবী টিস্যু হচ্ছে তোমাদের কোষগুলো হচ্ছে যদি বিভিন্ন রকমের রস নিঃসরণ করে, সেক্ষেত্রে ওই সকল টিস্যুকে বলা হয় নিঃস্রাবী টিস্যু। এখন তোমাদের কতে প্রায় সময় আসে যে টিস্যু কাকে বলে। টিস্যু কাকে বলে? একই আকার আকৃতি এবং প্রকৃতি বিশিষ্ট একাধিক কোষের সমন্বয়ে যেটি গঠিত হয়। তোমাদের বইয়ে আরো ডিটেলসে সুন্দর করে দেওয়া আছে, সেটা লিখে দিবে। তো সেটা হচ্ছে টিস্যুর সংজ্ঞা। এখন আসি সরল টিস্যুতে। সরল টিস্যুর একটা চার্ট আমি দেওয়ার চেষ্টা করছি এখানে, যে সরল টিস্যুর মধ্যে কি কি আছে: প্যারেনকাইমা, কোলেনকাইমা আর স্ক্লেরেনকাইমা। তো এই তিনটার বৈশিষ্ট্যগুলো আমি চার্ট আকারে দিয়ে দিয়েছি যাতে তোমাদের পড়তে সুবিধা হয়। তো এখন আমি এগুলো এখন আলাদা আলাদা করে বর্ণনা করব না, তোমরা তো এই স্লাইডটা পেয়ে যাবা, তো তখন তোমরা এটা দেখে নিবা। ঠিক আছে? এক্ষেত্রে এক্ষেত্রে সৃজনশীলের ব্যাপারে একটু বলে দিই। সৃজনশীলের ব্যাপারে তোমাদের প্যারেনকাইমাটা প্রায় সময় আমি আসতে দেখছি। প্যারেনকাইমা ধরো তোমাদের চিত্র দিয়ে দিল হচ্ছে এরকম, চিত্র দিয়ে দিল প্যারেনকাইমা কোষের, কিন্তু বলে দিল না যে সেটা প্যারেনকাইমা, শুধু নিচে বলে দিল এ। তো বলতে পারে কি গতে এর গঠন বর্ণনা করো। সেক্ষেত্রে তোমরা প্যারেনকাইমার যে গঠন বৈশিষ্ট্য সেগুলো সব লিখে দিবা, যে জীবিত কোষ, পাতলা কোষ প্রাচীর বিশিষ্ট, কোষ প্রাচীরে সেলুলোজ থাকে, প্রোটোপ্লাজম থাকে, অর্থাৎ কি জীবিত কোষ। তো এইসব বৈশিষ্ট্যগুলো তোমরা লিখে দিবা। এভাবে তোমরা গঠনটা লিখতে পারবা। এছাড়াও কি তোমাদের কোলেনকাইমা, স্ক্লেরেনকাইমাও আসতে পারে। কোলেনকাইমা, আচ্ছা স্ক্লেরেনকাইমার মধ্যে দেখো আছে কি দুইটা পার্ট আছে, একটা হচ্ছে ফাইবার আর একটা হচ্ছে স্ক্লেরাইড। হ্যাঁ, এই ফাইবারটাকে বলা হয় কি বাস্ট ফাইবার বলা হয়, স্ক্লেরাইডকে বলা হয় স্টোন সেল। সেক্ষেত্রে ক্ষতে আসতে পারে কি বাস্ট ফাইবার বলতে কি বুঝো আর স্টোন সেল বলতে কি বুঝো। ঠিক আছে, এরকম ধরনের প্রশ্ন আসতে পারে। আর ধরো অথবা ঘতে এরকমও দিতে পারে যে ধরো তোমাদের উদ্দীপকে প্যারেনকাইমা, কোলেনকাইমা, স্ক্লেরেনকাইমা চিত্র দিয়ে দিল, ঘতে বলল কি এবিসি এর তুলনামূলক আলোচনা করো। সেক্ষেত্রে তোমরা 3টা পয়েন্ট দিয়ে অথবা 3টা প্যারা করে আলোচনা করবা, শেষ। তাহলে সরল টিস্যু এটুকুই। আর এটা এমসিকিউতেও আসতে পারে যে কোলেনকাইমার কি উদাহরণ কি? কুমড়া আর দণ্ডকলস। কুমড়া আর দণ্ডকলস মধ্যে কোন ধরনের টিস্যু থাকে? সেক্ষেত্রে আনসার হবে কোলেনকাইমা। এটা আমি ক্লাসেও বলছিলাম। আচ্ছা, সরল টিস্যু গেল। এরপর আসি হচ্ছে জটিল টিস্যুতে। জটিল টিস্যু আবার দুই ধরনের হয়, জাইলেম আর ফ্লোয়েম। জটিল টিস্যু হচ্ছে গিয়ে কি তোমার কোষগুলো সেম থাকে না, টিস্যুর কোষগুলো সেম থাকে না আকার আকৃতি। এক্ষেত্রে
তোমাদের খতে আসতে পারে পরিবহন টিস্যুগুচ্ছ বলতে কি বুঝো? পরিবহন টিস্যুগুচ্ছ বলতে কি বুঝো? অথবা ইংলিশেও বলতে পারে কি ভাস্কুলার বান্ডেল বলতে কি বুঝো? ভাস্কুলার বান্ডেল বলতে কি বুঝো? ঠিক আছে, সেক্ষেত্রে তোমরা কি লিখবে? সেক্ষেত্রে তোমরা জাইলেম ফ্লোয়েম সম্পর্কে লিখবে। জাইলেম হচ্ছে গিয়ে কি উদ্ভিদ মূলরোমের মাধ্যমে যে পানি আর খনিজ লবণটা সারা দেহে পাতায় পৌঁছিয়ে দেয়, সেটাই হচ্ছে গিয়ে কি জাইলেমের কাজ। আর যে ফ্লোয়েমটা আছে, ফ্লোয়েমটা কি করে? পাতায় যে আমরা খাদ্য উৎপন্ন করি না, ওই আমরা না, উদ্ভিদরা পাতায় যে খাদ্য উৎপন্ন হয়, সে খাদ্যটা ফ্লোয়েমের মাধ্যমে সারা দেহে ছড়িয়ে যায়, যেহেতু খাদ্যের যে পুষ্টিটা সারা দেহেরই দরকার হয়। তো এক্ষেত্রে আমি আশা করছি তোমরা সেটা আনসার দিতে পারবা যে পরিবহন টিস্যুগুচ্ছ বলতে কি বুঝো আর ভাস্কুলার বান্ডেল বলতে কি বুঝো। ফার্স্টে আসি জাইলেম। জাইলেমে 4 ধরনের কোষ থাকতে পারে। জাইলেমটা একটা টিস্যু না, তো এর মধ্যেও তো অনেক রকমের কোষ আছে। কি কি কোষ আছে? ট্রাকিড আছে, ভেসেল আছে, জাইলেম প্যারেনকাইমা আছে, জাইলেম ফাইবার আছে। তো ফার্স্টে যদি আমি ট্রাকিড আর ভেসেলের বৈশিষ্ট্যগুলো তুলনামূলক আলোচনা করতে চাই, তোমাদের খতে প্রায় সময় আসতে পারে যে ট্রাকিড আর ভেসেলের মধ্যে পার্থক্য বর্ণনা করো। তো সেক্ষেত্রে এখান থেকে তোমরা হেল্প নিতে পারবে। অথবা গতে যদি তোমাদের ট্রাকিড সম্পর্কে আলোচনা করতে বলে, সেক্ষেত্রে তোমরা বৈশিষ্ট্যগুলো কি একটার পর একটা চার্ট আকারে না লিখলেও এমনি বর্ণনা আকারে লিখতে পারবে। এগুলো আমি ক্লাসও পড়িয়েছি, জাস্ট তোমাদের সুবিধার জন্য এখানে চার্ট আকারে করে দিচ্ছি। আচ্ছা, এরপর আসে কি জাইলেম প্যারেনকাইমা। জাইলেম প্যারেনকাইমার প্রাচীরের পুরুত্ব একেক সময় একেক ধরনের হয়। যখন প্রাথমিক জাইলেমে কি পাতলা থাকে, গৌণ জাইলেমে পুরু অবস্থায় থাকে। এটার আরেকটা নাম কি উড প্যারেনকাইমা। তো খতে আসতে পারে উড প্যারেনকাইমা বলতে কি বুঝো? আচ্ছা, আমি তোমাদের কমেন্ট পড়তেছি না আজকে, কারণ আজকে একটু রিভিউ করতেছি, তো এই জন্য তোমাদের কমেন্ট পড়তেছি না। সরি। আচ্ছা, তাহলে জাইলেম প্যারেনকাইমা গেল। এরপর আসে কি জাইলেম ফাইবার। জাইলেম ফাইবারের বৈশিষ্ট্যগুলো আমি এখানে চার্ট আকারে করে দিছি, যে এটার আকৃতি কি হয়, লম্বা হয় আর দুপ্রান্ত সরু। এটার আরেকটা নাম কি উড ফাইবার। তো খতে আসতে পারে কি উড ফাইবার বলতে কি বুঝো? আর অথবা এরকম আসতে পারে জাইলেম ফাইবারের কাজগুলো বর্ণনা না, কাজগুলো লেখো, অথবা 2টা কাজ লেখো। সেক্ষেত্রে এইগুলো তোমাদের হেল্পে আসবে। আর এমসিকিউতে আসতে পারে জাইলেম ফাইবার কোথায় থাকে, সেক্ষেত্রে আনসার হবে কি দ্বিবীজপত্রী উদ্ভিদে। আর যেহেতু ফাইবারের কোষগুলো কি মৃত প্রকৃতির হয় না, মৃত প্রকৃতির হয় কারণ সেখানে কোনো প্রোটোপ্লাজম থাকে না। ওকে, আমাদের জাইলেম গেল। এরপর আসি ফ্লোয়েমে। ফ্লোয়েমের মধ্যে 4 ধরনের কোষ থাকে। সেগুলো কি কি? সিভ কোষ, সঙ্গী কোষ, ফ্লোয়েম প্যারেনকাইমা আর ফ্লোয়েম ফাইবার। আচ্ছা, সিভ কোষ। ফার্স্ট আসি সিভ কোষে। সিভ কোষেরগুলো আমি চার্ট আকারে দিছি, যেহেতু তোমাদের অনেকের এগুলো মনে রাখতে অসুবিধা হয়। তো এইটা সিভ কোষের আকৃতি দীর্ঘ হয়, প্রাচীরের পুরুত্ব কি পাতলা ধরনের হয়, প্রোটোপ্লাজম থাকে, হ্যাঁ, অর্থাৎ কি জীবিত কোষ। আর প্রাচীরের গঠনে হচ্ছে লিগনিনযুক্ত, নিউক্লিয়াস থাকে না। এক্ষেত্রে তোমাদের এমসিকিউতে আসতে পারে কি, এমসিকিউ এর জন্য এটা ইম্পর্টেন্ট যে কোন কোষে নিউক্লিয়াস থাকে না। সেক্ষেত্রে আনসার হবে কি সিভ কোষ। আর প্রাণী কোষের ক্ষেত্রে হচ্ছে লোহিত রক্তকণিকা। আর অবস্থান প্রায় সকল ধরনের আবৃতবীজী উদ্ভিদের ফ্লোয়েমে থাকে। আর কাজ হচ্ছে খাদ্য পরিবহন করা। যেহেতু ফ্লোয়েমটা কি করে, পাতায় উৎপন্ন খাদ্যটা পরিবহন করে, সো এটার কাজও খাদ্য পরিবহন করা। আর আসে কি সঙ্গী কোষ। সঙ্গী কোষ যেটা, সেটার কিছু বৈশিষ্ট্য এখানে আমি চার্ট আকারে দিয়ে দিয়েছি। এটার কাজ হচ্ছে সিভ কোষকে সহায়তা করা। ওই যে আমরা পড়ছিলাম সঙ্গী কোষের নিউক্লিয়াস যেটা থাকে, সেটা হচ্ছে বেশ বড়। হ্যাঁ, নিউক্লিয়াসটা বেশ বড় হওয়ার কারণ কি? বড় হয় কারণ হচ্ছে সিভ কোষে কোনো নিউক্লিয়াস থাকে না, কিন্তু সিভ কোষেরও কিন্তু কিছু বিপাক্রিয়া পরিচালনা করতে হয়। তো ওই কাজটা মূলত এই সঙ্গী কোষের বড় নিউক্লিয়াসটাই করে থাকে। আচ্ছা, এরপর আসি হচ্ছে ফ্লোয়েম প্যারেনকাইমাতে। ফ্লোয়েম প্যারেনকাইমার বৈশিষ্ট্যগুলো দিলাম। এক্ষেত্রে অবস্থান করে হচ্ছে ফার্ন আর নগ্নবীজী দ্বিবীজপত্রী উদ্ভিদে। আর কোথায় অবস্থান করে না, এটা হচ্ছে মনে রাখতে হবে। কোথায় অবস্থান করে না এটা মনে রাখলেই হবে। কোথায় অবস্থান করে না, একবীজপত্রী উদ্ভিদে এই ফ্লোয়েম প্যারেনকাইমাটা অবস্থান করে না। এটা মনে রাখলেই তোমরা বাকিগুলো মনে রাখতে পারবা যে কোথায় অবস্থান করে সেটা। আর কাজ হচ্ছে কি খাদ্য সঞ্চয় আর খাদ্য পরিবহন।
পরিবহনটা অবশ্যই করবে যেহেতু এটা ফ্লোয়েম। আর কিছু, কিছু ফ্লোয়েম প্যারেনকাইমা কি? যে খাদ্যটা তোমার উদ্ভিদের প্রয়োজন হবে না বা পরবর্তীতে প্রয়োজন হতে পারে সেটা কি সঞ্চয় করে রাখে। আচ্ছা, এখন আসি ফ্লোয়েম ফাইবারে। ফ্লোয়েম ফাইবারের বৈশিষ্ট্যগুলো দিলাম যে কখন সৃষ্টি হয়, কি কাজ করে। আর উদাহরণ হচ্ছে পাটের আঁশ। তো এক্ষেত্রে খতে আসতে পারে কি? পাটের আঁশকে বাস্ট ফাইবার কেন বলা হয়? পাটের আঁশকে বাস্ট ফাইবার কেন বলা হয়? সেরকম প্রশ্ন আসতে পারে। আচ্ছা। তো ফ্লোয়েম টিস্যু চিত্রটা অনেক ইম্পর্টেন্ট কারণ তোমাদের প্রায় সময় গতে আসতে পারে কি? ধরো ফ্লোয়েম টিস্যুর তোমাদের বই প্রস্থচ্ছেদ লম্বচ্ছেদ ২ টারই চিত্র আছে না? ধরো ফ্লোয়েম টিস্যুর প্রস্থচ্ছেদের চিত্র দিয়ে দিল। আ প্রস্থ সরি প্রস্থচ্ছেদ। প্রস্থচ্ছেদের চিত্র দিয়ে দিল। এরপর বলল এটা হচ্ছে এ। তো এ এর গঠন চিত্রসহ বর্ণনা করতে বলতে পারে। তো সেক্ষেত্রে তোমরা ফ্লোয়েমের গঠনটা চিত্রসহ বর্ণনা করবে। এই যে এই চিত্রটা আঁকতে ইজি একে। এরপর কি এর মধ্যে কি, কি কোষ থাকে? কোষগুলোর বর্ণনা দিবা। যেহেতু আমি চার্ট আকারে করছি এগুলো মনে রাখতে পারবে ইজিলি। তো এটুক পর্যন্ত আশা করি সবাই বুঝতে পারছো। আচ্ছা, তাইলে আমরা কি শিখলাম? ফ্লোয়েমের যে ৪ ধরনের কোষ থাকে, সিভ কোষ, সঙ্গী কোষ, ফ্লোয়েম প্যারেনকাইমা আর ফ্লোয়েম ফাইবার, এগুলো সম্পর্কে আমরা জানলাম। তো এর মধ্য দিয়ে আমরা কি জটিল টিস্যুর ব্যাখ্যাগুলো শিখলাম। কি জটিল টিস্যুর জাইলেম, ফ্লোয়েম সম্পর্কে জানলাম। তাহলে আমাদের সরল টিস্যু আর জটিল টিস্যু শেষ। এর পাশে কি নিঃস্রাবী টিস্যু। বইয়ে নিঃস্রাবী টিস্যু সম্পর্কে নাই, শুধু উদাহরণ ২ টা দিয়েছিলাম। কি, কি? রাবার আর মধুর উদাহরণ দিয়েছিলাম। কারণ কি ওই নিঃস্রাবী টিস্যুর কোষগুলো বিভিন্ন রস ক্ষরণ করে থাকে, সেহেতু এগুলোকে নিঃস্রাবী টিস্যু বলে। অনেক সময় জ্ঞানমূলকে দিয়ে দিতে পারে নিঃস্রাবী টিস্যু কাকে বলে। সেক্ষেত্রে আনসার হবে যে সকল টিস্যু বিভিন্ন তরল পদার্থ ক্ষরণ করে সেগুলোকে নিঃস্রাবী টিস্যু বলে। আচ্ছা, তাহলে আমরা উদ্ভিদ টিস্যু সম্পর্কে জানলাম। এর মধ্যে দিয়ে এরপর আসি প্রাণী টিস্যুতে। প্রাণী টিস্যু কয় ধরনের হয়? প্রাণী টিস্যু হচ্ছে ৪ ধরনের। কি, কি? আবরণী টিস্যু, যোজক টিস্যু, পেশি টিস্যু আর স্নায়ু টিস্যু। আবরণী টিস্যু এখন আমরা আবরণী টিস্যু সম্পর্কে জানবো। আবরণী টিস্যু হচ্ছে যেগুলো আমাদের দেহকে আবরণ করে রাখে। শুধু দেহ না, আমাদের দেহের ভেতরে অঙ্গগুলো যেমন কি পাকস্থলী হইতে পারে, অন্ত্র হতে পারে, এগুলোরও তো একটা আবরণ আছে। সেগুলোর আবরণও কি এই আবরণী টিস্যু গঠন করে। তো এগুলো হচ্ছে এগুলো ট্রি দিয়ে দিলাম। আ কি, কি? সাধারণ আবরণী টিস্যু, স্ট্র্যাটিফাইড আবরণী টিস্যু আর সিউডো স্ট্র্যাটিফাইড আবরণী টিস্যু। সাধারণ আবরণী টিস্যু কোনগুলো? যেটা হচ্ছে একটা স্তর। হ্যাঁ, একটা স্তর। আর স্ট্র্যাটিফাইড আবরণী টিস্যু কোনগুলো? এটা হচ্ছে একাধিক স্তর। আর সিউডো স্ট্র্যাটিফাইড কোনগুলো? এটা হচ্ছে একটাই স্তর বাট দেখে মনে হবে কি অনেকগুলো স্তরীভূত, অনেকগুলো স্তরে রয়েছে কিন্তু এটার স্তর হচ্ছে মূলত একটাই। এখন সাধারণ আবরণী টিস্যুর মধ্যে আবার আচ্ছা আমি এগুলো আগে বলি যে স্ট্র্যাটিফাইড আবরণী টিস্যু যেটা আছে, স্ট্র্যাটিফাইড আবরণী টিস্যুর কিন্তু একটা আলাদা নাম আছে। সেই নামটা কি? সেই নামটা হচ্ছে ট্রানজিশনাল আবরণী টিস্যু। ট্রানজিশনাল কেন? কারণ হচ্ছে ধরো একটা ভিত্তি পর্দার উপর তোমার ২ টা স্তরের স্ট্র্যাটিফাইড আবরণী টিস্যু আছে। হ্যাঁ, তুমি এখন ২ টা স্তর দেখতে পাচ্ছ। ২-৩ মিনিট পর দেখলা যে এর স্তরটা বেড়ে ৪ টা হয়ে গেল। তো এটা একটা ট্রানজিশন না? তো এই কারণে এটাকে বলা হয় ট্রানজিশনাল আবরণী টিস্যু। এটার উদাহরণ কি? উদাহরণ হচ্ছে আমাদের যে স্কিনটা, আমাদের আ মানবদেহের যে ত্বক বা মেরুদণ্ডী প্রাণীর যে ত্বক, সেই ত্বকটা হচ্ছে কি স্ট্র্যাটিফাইড আবরণী টিস্যুর উদাহরণ। আর সিউডো স্ট্র্যাটিফাইড, এই সিউডো ওয়ার্ডটা থেকে আমরা বুঝতে পারতেছি কি সিউডোর অর্থ হচ্ছে গিয়ে কি ছদ্ম। তো এটা ছদ্ম ধরার মতো না, যে দেখে মনে হচ্ছে যে অনেকগুলো স্তর কিন্তু আসলে কিন্তু এটা এক স্তরই। সো এটার নাম হচ্ছে সিউডো স্ট্র্যাটিফাইড। এটার উদাহরণ কি ছিল? এটার উদাহরণ হচ্ছে ট্রাকিয়া বা শ্বাসনালী। ঠিক আছে? শ্বাসনালী ট্রাকিয়া একই জিনিস। আচ্ছা, এখন আসি সাধারণ আবরণী টিস্যুতে। সাধারণ আবরণী টিস্যু হচ্ছে ৩ ধরনের। কি, কি? স্কোয়ামাস, কিউবয়েডাল আর কলামনার। স্কোয়ামাস আবরণী টিস্যুটা হচ্ছে মাছের আইসের মতো। হুম। আর এটার উদাহরণ হচ্ছে গিয়ে কি আমাদের কিডনি বা বৃক্কে যে বোমেন্স ক্যাপসুল আছে, সেই বোমেন্স ক্যাপসুলের প্রাচীরটাই হচ্ছে গিয়ে কি স্কোয়ামাস আবরণী টিস্যু দিয়ে গঠিত। বোমেন্স
ক্যাপসুল। ঠিক আছে? এখন বোমেন্স ক্যাপসুলে কি আমাদের ছাঁকন কাজ সম্পন্ন হয় না? সেহেতু আমরা বলতে পারি কি স্কোয়ামাস আবরণী টিস্যুর কাজ আবরণীর ছাড়াও কি ছাঁকনের কাজও করে থাকে। আচ্ছা, কিউবয়েডাল, কিউব ওয়ার্ডটা থেকে বুঝতে পারতেছি এটা হচ্ছে ঘনক আকৃতির। ঘনক মানে কি দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা সেম, মানে আমাদের রুবিক্স কিউব আছে না, রুবিক্স কিউবের মতো। তো দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা সেম হয়। এটার উদাহরণ হচ্ছে আমাদের যে ব্রিককেরি সংগ্রাহী নালিকা আছে না, সেটার উদাহরণ। আর সংগ্রাহী নালিকায় হচ্ছে বিভিন্ন রকমের পরিশোষণ ঘটে। তো সেহেতু আমরা বলতে পারি কিউবয়েডাল আবরণী টিস্যুর আবরণের কাজ ছাড়াও শোষণের কাজ করে থাকে। এর পাশে কলামনার আবরণী টিস্যু, কলাম ওয়ার্ডটা হচ্ছে কি স্তম্ভ। স্তম্ভগুলোর বৈশিষ্ট্য কি? দৈর্ঘ্য অনেক বড় হয় কিন্তু প্রস্থ ছোট হয়। হ্যাঁ, কোষগুলো হচ্ছে এরকম ধরনের হয়। কোষে অবশ্য নিউক্লিয়াস কতগুলো থাকে? তো এরকম ধরনের কোষগুলো হচ্ছে গিয়ে কি কোষগুলো মিলে কলামনার আবরণী টিস্যু গঠিত। এটা কোথায় থাকে? এটা থাকে হচ্ছে প্রাণীর অন্ত্রে। প্রাণীর অন্ত্র বলতে কি ক্ষুদ্রান্ত্র, বৃহদান্ত্র এগুলোই বোঝানো হচ্ছে। আর ক্ষুদ্রান্ত্র, বৃহদান্ত্রে কি হয়? ক্ষুদ্রান্ত্র বৃহদান্ত্রে আমাদের শোষণ ঘটে। তারপরে এছাড়াও বিভিন্ন পদার্থ নিঃসরণও ঘটে। তো কলামনার আবরণী টিস্যুর কাজও আবরণ ছাড়াও সেগুলো করে থাকে। ওকে, তাহলে আবরণী টিস্যু সম্পর্কে জানলাম। আবরণী টিস্যু থেকে কিরকম ধরনের প্রশ্ন আসতে পারে? আবরণী টিস্যুতে এগুলো বাদেও কিছু আরো কিছু আছে যেগুলো আমি এখানে লিখি নাই, দাঁড়াও। রূপান্তরিত কিছু আবরণী টিস্যু আছে, ওইগুলো থেকে কিন্তু ইয়াতে আসতে পারে, অনুধাবনমূলক আসতে পারে যে সিলিয়াযুক্ত আবরণী টিস্যু বলতে কি বুঝো, বা রূপান্তরিত আবরণী টিস্যু বলতে কি বুঝো। সেক্ষেত্রে তোমরা ওই চারটা যেটা আছে ওই চারটার সম্পর্কে লিখে দিবে। এছাড়াও এগুলো থেকে তোমাদের সিকিউ এর গ ঘতেও কিন্তু আসতে পারে। গ ঘতে আসলে আমি তোমাদেরকে বলবো এগুলোর অবশ্যই চিত্র দিতে। এগুলো চিত্র আঁকা কিন্তু একদমই ইজি। সাধারণ আবরণী টিস্যু আসলে একটা লাইন দিবা, এরপরে কি একটা স্তরের কোষ দিবা। স্ট্র্যাটিফাইড হলে কি 3-4টা স্তর দিবা, এরকম 3-4টা স্তর দিবা। আর সিউডো হলে কি সিউডোর চিত্রটা হচ্ছে এরকম ধরনের, এরকম ধরনের না, এখানে নিউক্লিয়াস দিবা। হ্যাঁ, যদি এগুলো সিকিউতে আসে কোনোভাবে চিত্র অবশ্যই দিবা। আর স্কোয়ামাসের চিত্র হচ্ছে গিয়ে কি পাতলা ধরনের আইসের মতো, আর কিউবয়েডাল হচ্ছে কিউবের মতো, কলামনারগুলো হচ্ছে এরকম কলামের মতো। ঠিক আছে? আচ্ছা, তাহলে নেক্সট যাই। আবরণী টিস্যুর পর আসে কি যোজক টিস্যু। যোজক টিস্যু হচ্ছে, আচ্ছা এর আগে একটা জিনিস বলে দিই। ধরো তোমাদের সিকিউতে এরকম ধরনের আসতে পারে। ধরো তোমাদের এখানে সাধারণ আবরণী টিস্যু আছে, এখানে স্ট্র্যাটিফাইড আবরণী টিস্যুর পরিবর্তে ধরো দিয়ে দিল হচ্ছে এ। স্ট্র্যাটিফাইড আবরণী টিস্যু না লিখে এ দিল, আর এটা হচ্ছে কি সিউডো স্ট্র্যাটিফাইড আবরণী টিস্যু ঠিক থাকলো। এরপর এখানে ধরো স্কোয়ামাস আবরণী টিস্যুরা লেখা আছে, কিউবয়েডালও আছে, কিন্তু কলামনারের পরিবর্তে ধরো তোমাদের দিয়ে দিল বি, মানে উদ্দীপকে আর কি। তো উদ্দীপকে এখানে স্ট্র্যাটিফাইড আবরণী টিস্যুর বদলে এ দিল, কলামনার আবরণী টিস্যুর বদলে বি দিল, বাকিগুলো সব ঠিক আছে। তো সেক্ষেত্রে তোমাদের গ ঘতে আসতে পারে কি এর গঠন বর্ণনা করো, এরপরে অথবা ঘতেও আসতে পারে একে কেন ট্রানজিশনাল বলা হয়, মানে এটা রূপান্তরিত না, সরি, এর স্তরটা পরিবর্তিত হয় ব্যাখ্যা করো, এরকমও আসতে পারে ঘতে। ওকে, আচ্ছা, এই এবিসিডি এর ব্যাপারটা এই যে কোনো ধরনের ট্রি এর ক্ষেত্রে প্রযোজ্য। ধরো তোমার যোজক টিস্যু আছে, ফার্স্টে হচ্ছে ফাইব্রাস, স্কেলিটাল, তরল, এই 3 ধরনের যোজক টিস্যু আছে। তো ফাইব্রাস যেটা আছে ওটা কি আঁশ জাতীয় যোজক টিস্যু, এর পাশে কি স্কেলেটাল, এরপর তরল। তো ধরো তোমাদের ফাইব্রাস দেওয়া আছে, স্কেলিটালের বদলে এ দিয়ে দিল, তরলের বদলে দিয়ে দিল কি, তরলের বদলে কিছু দিল না, তরলই রাখলো। তো সেক্ষেত্রে তোমাদের এর গঠন বর্ণনা করতে বলতে পারে, অথবা স্কেলিটাল দিয়ে দিল, তরলটা দিয়ে দিল না, তরলের বদলে বি দিল, তখন বলতে পারে কি বি এর গঠন বর্ণনা করো। সেক্ষেত্রে তোমরা তরল যোজক টিস্যুর বা ফ্লুইড কানেকটিভ টিস্যুর যে গঠন, তার মধ্যে আবার রক্ত আর লসিকা আছে, সব কিছুর বর্ণনা দিয়ে দিবে যতটুক জানো। ঠিক আছে? আর এক্ষেত্রে আচ্ছা, ফাইব্রাসের পর হচ্ছে স্কেলিটাল। স্কেলিটালের মধ্যে দুইটা ভাগ, একটা হচ্ছে কি অস্থি আর একটা তরুণাস্থি। তো
তো এক্ষেত্রে খতে আসতে পারে তরুণাস্থি বলতে কি বুঝো? এরপরে এখান থেকে অনেক রকমভাবে অনুধাবনমূলক হয়ে আসতে পারে। আর সিকিউ এর গ, ঘতে কিরকম আসতে পারে? ধরো তোমাদেরকে একটা উদ্দীপক দিল। উদ্দীপকে বলল হচ্ছে এ ও বি হচ্ছে ২ ধরনের কলা বা টিস্যু। এর মধ্যে এ হচ্ছে তরল কিন্তু বি হচ্ছে ক্যালসিয়াম দিয়ে গঠিত। তো এ যদি তরল হয় সেক্ষেত্রে আমরা বলতেই পারি এ হচ্ছে আমাদের তরল যোজক টিস্যু। আর যেহেতু বি ক্যালসিয়াম দিয়ে গঠিত তাহলে কি ক্যালসিয়াম দিয়ে গঠিত হচ্ছে এই অস্থিটা। আমরা পড়ছি না অস্থি ক্যালসিয়াম দিয়ে গঠিত যার কারণে কি এটা দৃঢ় হয়, দৃঢ় আর ভঙ্গুর হয়। তো যেহেতু ক্যালসিয়াম দিয়ে গঠিত বললো তাহলে সেটা কি হচ্ছে স্কেলিটাল যোজক টিস্যু। তখন বলতে পারে এ ও বি এর তুলনামূলক আলোচনা করতে বা গঠনের যে ভিন্নতা আছে সেটা দেখাতে বলতে পারে। সেক্ষেত্রে তোমরা নিজেদের মতো করে সেটা লিখে দিবে। তো এরপর আসি পেশি টিস্যু। পেশি টিস্যু আবার ৩ ধরনের হয়। কি কি? ঐচ্ছিক, অনৈচ্ছিক আর হৃৎপেশি। ঐচ্ছিক পেশি কি? ঐচ্ছিক পেশি আমরা নিজেদের ইচ্ছা মতো কি পরিচালনা করতে পারি বা সংকোচন প্রসারণ করতে পারি। যেমন কি আমাদের হাত পায়ের যে টিস্যুগুলো আছে সেই টিস্যুগুলোকে আমরা ইচ্ছা মতো সংকোচন প্রসারণ ঘটাতে পারি। সেহেতু এগুলো হচ্ছে ঐচ্ছিক পেশি। তো ঐচ্ছিক পেশির গঠন আছে। গঠনটা তোমরা ভালো করে পড়ে নিবে এবং চিত্রসহ ভালো করে দেখে নেবে। আর বৈশিষ্ট্যগুলো লাগবে তোমাদের এমসিকিউ এর জন্য। এমসিকিউতে আসতে পারে ঐচ্ছিক পেশির বৈশিষ্ট্যগুলো হলো, এরপরে বহুপদী সমাপ্তি সূচকে দিয়ে দিল। সেক্ষেত্রে তোমরা মানে যেগুলো ঐচ্ছিক পেশির বৈশিষ্ট্য সেগুলোই দাগাবা। এরপর আসি অনৈচ্ছিক পেশি। অনৈচ্ছিক পেশি কোনগুলো? যেগুলো আমরা নিজের ইচ্ছা মতো সংকোচন প্রসারণ ঘটাতে পারি না। কেন পারি না? কারণ এটা আমাদের দেহের ভেতরে থাকে। আমরা যেমন পাকস্থলী যেটা আছে, পাকস্থলীর পাকস্থলীতেও কিন্তু পেশি আছে। ওই পেশিটা কিন্তু আমরা নিজের ইচ্ছা মতো নড়াচড়া করতে পারি না। এছাড়া আমাদের অন্ত্রে যে পেশিগুলো আছে, অন্ত্রের মধ্যে ক্ষুদ্রান্ত্র বৃহদান্ত্র আছে, ওগুলো আমরা নিজেরা সংকোচন প্রসারণ করছি না। সেগুলো কিন্তু নিজে নিজেই সংকুচিত প্রসারিত হয়ে কি খাদ্যটাকে কি পরিবহন করতেছে। তো সেজন্য আমরা বলতে পারি সেইখানে যে টিস্যুগুলো আছে ওগুলো অনৈচ্ছিক টিস্যু। তো অনৈচ্ছিক টিস্যুর আরেকটা নাম হচ্ছে মসৃণ টিস্যু। তো খতে আসতে পারে কি মসৃণ টিস্যু বলতে কি বুঝো? অথবা ডোরাকাটা টিস্যু বলতে কি বুঝো? ডোরাকাটা টিস্যু হচ্ছে কোনগুলো? ঐচ্ছিক টিস্যু। সরি ঐচ্ছিক পেশি। ওকে? এরকম ধরনের আসতে পারে। আর এটা সিকিউ এর জন্য ইম্পর্টেন্ট। এই যে পেশি টিস্যুর টার্মটা তিনোটাই কিন্তু সিকিউ এর জন্য ইম্পর্টেন্ট। গতে প্রায় সময় কি এগুলোর গঠন আসে। বিশেষ করে হৃৎপেশিটা। এছাড়া ঐচ্ছিক অনৈচ্ছিকও কিন্তু আসতে পারে। ঠিক আছে? কিরকম ধরনের আসতে পারে? আচ্ছা হৃৎপেশিটা আগে বলে নিই। হৃৎপেশি কোনটা? হৃৎপেশি হচ্ছে তোমার হৃৎপিণ্ডের যে পেশিটা সেটা কিন্তু ঐচ্ছিকও না আবার অনৈচ্ছিকও না। ওইটার আলাদা রকমের বিশেষ ধরনের পেশি। ওইটা হচ্ছে হৃৎপেশি। এটার গঠনটা যদি চিত্রটা যদি দেখি তাহলে মনে হবে কি এটা ঐচ্ছিক পেশি। কিন্তু আমরা কিন্তু সেই পেশিটা নিজের ইচ্ছা মতো সংকুচিত প্রসারিত করতে পারি না। এটা আমাদের জন্মের পর থেকেই নিজের মতো করে স্পন্দিত হতে থাকে। এক্ষেত্রে সিকিউতে কিরকম আসতে পারে? ধরো তোমাদের চিত্র দিয়ে দিল, ঐচ্ছিক পেশির চিত্র দিয়ে দিল এভাবে। হ্যাঁ, ধরো এটা এ, এরপর হৃৎপেশির চিত্র দিয়ে দিল। হৃৎপেশির চিত্র কিভাবে বুঝবা? এটা হচ্ছে শাখান্বিত থাকে। হ্যাঁ, আর প্রতিটা কোষে একটা একটা নিউক্লিয়াস থাকে। যদিও চিত্রগুলো একটু উল্টাপাল্টা হচ্ছে। হ্যাঁ, তো আমরা চিত্র থেকে বলতে পারতেছি না যে বি হচ্ছে হৃৎপেশি, এ হচ্ছে ঐচ্ছিক পেশি। তো গতে বলতে পারে বি এর গঠন সম্পর্কে আলোচনা করো। হ্যাঁ, আর ঘতে বলতে পারে যে কোনটি অধিক কার্যকর? ঐচ্ছিক পেশি আর হৃৎপেশির মধ্যে কোনটি অধিক কার্যকর? কারণ কি ঐচ্ছিক পেশি হচ্ছে আমরা কি হাত পায়ের যে পেশিগুলো ওইগুলো হচ্ছে ঐচ্ছিক পেশি, ওগুলো আমরা সংকোচন প্রসারণ করতে পারি। যদি ঐচ্ছিক পেশি না থাকতো তাহলে আমরা হাত পা সংকুচিত প্রসারিত করতে পারতাম না। মানুষ কিন্তু হাত পা সংকুচিত প্রসারিত না করেও কিন্তু বেঁচে থাকতে পারে। কিন্তু যদি হৃৎপেশিটা সংকুচিত প্রসারিত না হয় সেক্ষেত্রে কিন্তু আমরা বেঁচে থাকতে পারবো না। কারণ কি হৃৎপেশির সংকোচন প্রসারণের ফলেই আমাদের যে রক্তটা সারা দেহে ছড়িয়ে পড়ে। রক্তটা যদি সারা দেহে ছড়িয়ে পড়তে না পারে সেক্ষেত্রে কিন্তু আমাদের মৃত্যু হবে। সেক্ষেত্রে আমরা বলতে পারি আমাদের হৃৎপেশিটা ঐচ্ছিক পেশির চেয়ে বেশি কার্যকর। অথবা এরকম আসতে পারে, ধরো মাঝখানে একটা, আচ্ছা মাঝখানে না, এরকম একটা চিত্র দিয়ে দিল, সি দিল। হ্যাঁ, এখানে বি এর পরিবর্তে বলল যে এ প্লাস সি এর বৈশিষ্ট্যযুক্ত।
হ্যাঁ? তো সেক্ষেত্রে আমরা বুঝে নিতে পারি কি A আর C এর বৈশিষ্ট্যযুক্ত মানে A হচ্ছে ঐচ্ছিক পেশি, C হচ্ছে অনৈচ্ছিক পেশি। তো ঐচ্ছিক পেশি আর অনৈচ্ছিক পেশির বৈশিষ্ট্যযুক্ত হচ্ছে গিয়ে কি হৃৎপেশি। সেক্ষেত্রে আমরা এটা আইডেন্টিফাই করে নিব যে হৃৎপেশি। আর ক, খ-তেও আসতে পারে। খ-তে আসতে পারে কি হৃৎপেশিকে কেন বিশেষ ধরনের পেশি বলা হয়? ব্যাখ্যা করো। ওকে? তাহলে পেশি টিস্যু গেল। এর মধ্যে কি হৃৎপেশিটা বেশি ইম্পোর্টেন্ট। এই চিত্রটা ভালো করে মানে প্র্যাকটিস করবা। আমি বলতেছি না যে অনৈচ্ছিক বা অনৈচ্ছিক বা ঐচ্ছিক ওগুলো ইম্পোর্টেন্ট না। ওগুলো ইম্পোর্টেন্ট। বাট আমার কাছে মনে হয়েছে যে হৃৎপেশিটা একটু বেশি ইম্পোর্টেন্ট। ঠিক আছে? আচ্ছা, এরপর আসি স্নায়ু টিস্যু যেটা। আমার মতে স্নায়ু টিস্যুটা অনেক ইম্পোর্টেন্ট। কারণ কি? এটার আমাদের অনেকগুলো চ্যাপ্টারই কমায় ফেলা হইছে। আ কিন্তু স্নায়ু টিস্যুর এই পার্টটা কিন্তু তোমাদের অধ্যায় ২ তে ভালো মতোই দেওয়া আছে। তো এটা নিয়েও কিন্তু আলাদা করে কোয়েশ্চেন করা যাবে। তো ধরো তোমার উদ্দীপকে চিত্র দিয়ে দিল, এরকম ধরনের চিত্র। এরপরে দিয়ে দিল A, গ-তে বলল A এর গঠন আলোচনা করো। তো সেক্ষেত্রে তোমরা চিত্রটা দিয়ে সুন্দর মতো গঠনটা আলোচনা করবে। আর ঘ-তে আসতে পারে কি? সমন্বয় সাধনে কি বলে সহায়তা করে, ব্যাখ্যা করো। সেক্ষেত্রেও তোমরা সেটা ব্যাখ্যা করে দিবে। তো এর মধ্য দিয়ে আমাদের স্নায়ু টিস্যু মধ্য দিয়ে আমাদের টিস্যু পার্টটা কি শেষ হলো? তাহলে কোষও শেষ, টিস্যুও শেষ। বাকি আছে কি অঙ্গতন্ত্র। তোমাদের বইয়ে অঙ্গ আর তন্ত্রটা একসাথে দেওয়া আছে। তো অঙ্গ ও তন্ত্র যদি পড়ি, অঙ্গ ও তন্ত্রের মধ্যে তোমাদের বইয়ে আছে কি পরিপাকতন্ত্র আছে। পরিপাকতন্ত্র কি, কি নিয়ে গঠিত? পৌষ্টিক নালী আর পৌষ্টিক গ্রন্থি নিয়ে গঠিত। পৌষ্টিক নালী কি? তোমাদের মুখছিদ্র থেকে পায়ুছিদ্র পর্যন্ত যে লম্বা নালীর মধ্য দিয়ে আমাদের পরিপাক কার্যটা সম্পন্ন হয় সেটা হচ্ছে কি পৌষ্টিক নালী। আর এই পরিপাকে আমাদের পৌষ্টিক গ্রন্থির সহায়তা করে। কি, কি পৌষ্টিক গ্রন্থি আছে? পৌষ্টিক গ্রন্থির মধ্যে আছে লালা গ্রন্থি, তারপর আছে কি যকৃৎ আর আছে অগ্নাশয়। তো এগুলো হচ্ছে আমাদের পৌষ্টিক গ্রন্থি। তারপর আছে কি শ্বসনতন্ত্র আছে। শ্বসনতন্ত্র হচ্ছে আমাদের নাসারন্ধ্র থেকে ফুসফুস পর্যন্ত। এর মধ্যে আরো অনেক কিছু আছে। নাসারন্ধ্রের পর আছে কি? নাসারন্ধ্রের পর নাসারন্ধ্রের পর কি আছে? আচ্ছা, নাসারন্ধ্রের মধ্যে আছে তোমাদের শ্বসনতন্ত্রের মধ্যে আছে ট্রাকিয়া, ট্রাকিয়া অর্থাৎ শ্বাসনালী। শ্বাসনালীর আগে কি আছে? ষড়যন্ত্র আছে। ষড়যন্ত্রের পর শ্বাসনালী, শ্বাসনালীর পর শ্বাসনালী ২ ভাগে ভাগ হয়ে ব্রঙ্কিওল ব্রঙ্কাস। একটা ডান ব্রঙ্কাস, একটা বাম ব্রঙ্কাস। এরপর ব্রঙ্কাসগুলো আবার ব্রঙ্কিওলে বিভক্ত হয়। ব্রঙ্কিওলের শেষে কি থলির মতো অংশ থাকে সেটাকে বলা হয় অ্যালভিওলাই। আর এরপর থাকে কি ফুসফুস। এই শ্বসনতন্ত্রের মাধ্যমে কি মূলত আমাদের শ্বসন কার্যটা পরিচালিত হয়। এর পাশে কি স্নায়ুতন্ত্র। স্নায়ুতন্ত্রের মধ্যে আমাদের মস্তিষ্ক আছে। এরপর আছে কি বিভিন্ন রকম স্নায়ু আছে। তারপর আমাদের কি বলে ওটাকে? সুষুম্না কাণ্ড আছে। তো এগুলো মিলে আমাদের স্নায়ুতন্ত্রটা গঠিত। এটার কাজ কি? এটা আমাদের বিভিন্ন দেহের অঙ্গের মধ্যে সমন্বয় সাধন করে এবং কি কোনো কিছু মনে রাখতে সহায়তা করে। ঠিক আছে? তোমাদের স্নায়ুতন্ত্রতে আরেকটা ওয়ার্ড আছে যেটা কি স্বয়ংক্রিয় স্নায়ুতন্ত্র। এটা ক-তে আসতে পারে যে স্বয়ংক্রিয় স্নায়ুতন্ত্র বলতে কি বুঝো? সেক্ষেত্রে আনসার হবে দেহের অনৈচ্ছিক পেশির কাজ নিয়ন্ত্রণকারী স্নায়ুতন্ত্রই হচ্ছে গিয়ে কি স্বয়ংক্রিয় স্নায়ুতন্ত্র। ঠিক আছে? এরপর আসে গিয়ে রেচনতন্ত্র। রেচনতন্ত্র হচ্ছে আমাদের দেহে যে বিপাক ক্রিয়ায় বিভিন্ন রকমের নাইট্রোজেন ঘটিত বর্জ্য পদার্থ তৈরি হয় সেটা আমরা দেহের মধ্যে থেকে বের করে দিই। সেটা হচ্ছে রেচনতন্ত্রের মাধ্যমে। রেচনতন্ত্রের মধ্যে বৃক্ক আছে ২ টা, ইউরেটার আছে ২ টা, আছে কি একটা মূত্রথলি আছে আর একটা মূত্রনালী আছে। মূত্রনালীর আরেকটা নাম হচ্ছে ইউরেথ্রা। আচ্ছা, এরপর আসে কি জননতন্ত্র। জননতন্ত্র হচ্ছে মূলত আমাদের প্রজাতির ধারাকে বিলুপ্তির হাত থেকে রক্ষা করে। আর এখানে কি আমাদের দেহে শুক্রাণু বা ডিম্বাণু তৈরি হয়। ত্বকতন্ত্র যেটা আছে সেটা আমাদের দেহকে আচ্ছাদন করে রাখে আর বাইরের আঘাত আর জীবাণু থেকে রক্ষা করে। আর কি আমাদের যে ঘর্মগ্রন্থি আছে সেই ঘর্মগ্রন্থিটা আমার দেহের জলীয় অংশকে বের করে দিতে সহায়তা করে। আর মাথায় যে ত্বকীয় কোষ আছে সেটা কি চুল গজাতে সহায়তা করে। এর পাশে অন্তঃক্ষরা গ্রন্থিতন্ত্র। প্রশ্ন আসতে পারে কি অন্তঃক্ষরা গ্রন্থি কাকে বলে? অন্তঃক্ষরা গ্রন্থি কাকে বলে? হরমোন নিঃসরণকারী নালীহীন গ্রন্থি হচ্ছে গিয়ে মূলত অন্তঃক্ষরা গ্রন্থি।
ঠিক আছে? তো আমরা আজকে ক্লাসের প্রায় শেষের দিকে আছি। ফাইনালি আসছে কি অণুবীক্ষণ যন্ত্র। তো গত ক্লাসে আমি অণুবীক্ষণ যন্ত্রটা মেবি পুরোপুরি শেষ করতে পারি নাই। তো অণুবীক্ষণ যন্ত্র যেটা তোমাদের বইয়ে ৩ ধরনের অণুবীক্ষণ যন্ত্র দেওয়া আছে। ফার্স্ট আমি বলি যে আলোক অণুবীক্ষণ যন্ত্র, যে অণুবীক্ষণ যন্ত্রে আমরা আলোকে ব্যবহার করে থাকি, যে ওয়েভ হিসেবে আলোকে ব্যবহার করে থাকি, সেটা হচ্ছে আলোক অণুবীক্ষণ যন্ত্র। আলোক অণুবীক্ষণ যন্ত্র হচ্ছে ২ ধরনের হয়। কি, কি? একটা হচ্ছে সরল অণুবীক্ষণ যন্ত্র, আরেকটা হচ্ছে যৌগিক অণুবীক্ষণ যন্ত্র। সরল বা সিম্পল অণুবীক্ষণ মাইক্রোস্কোপ, আরেকটা হচ্ছে কি যৌগিক অণুবীক্ষণ যন্ত্র বা কম্পাউন্ড মাইক্রোস্কোপ। তো তোমাদের বইয়ে সরল অণুবীক্ষণ যন্ত্র, জটিল অণুবীক্ষণ যন্ত্রের গঠন দেওয়া আছে, কোনটা কি সেটা ঠিকমতো দেওয়া আছে। তো আমার এখন মনে হয় সেটা বলতে হবে না যে কোনটা কি করে। তো এক্ষেত্রে তোমাদের অনেক রকমের এমসিকিউ আসতে পারে, যে ধরো তোমাদের এই সরল অণুবীক্ষণ যন্ত্রে একটা কি আছে, স্থূল সন্নিবেশক স্ক্রু আছে। এমসিকিউতে আসতে পারে স্থূল সন্নিবেশক স্ক্রু এর কাজ কি? এর কাজ হচ্ছে ফোকাস করা। অথবা আসতে পারে কি, তোমাদের সরল অণুবীক্ষণ যন্ত্রে কয়টা ক্লিপ থাকে, অথবা ক্লিপের কাজ কি? এই যে এখানে একটা ক্লিপ আছে, এখানে আরেকটা ক্লিপ আছে, তার মানে কি টোটাল ২টা ক্লিপ থাকে। কাজ হচ্ছে মূলত আমরা যে স্লাইডের উপর যে স্যাম্পলটা রাখবো, ওই স্যাম্পলটা, ওই স্যাম্পলযুক্ত স্লাইডটা, এই যে স্টেজটা আছে, স্টেজ কোনটা? এই যে এটা হচ্ছে স্টেজ। এই স্টেজের উপর আটকে রাখতে সহায়তা করে। ঠিক আছে? এরপর আসি হচ্ছে যৌগিক অণুবীক্ষণ যন্ত্র। যৌগিক অণুবীক্ষণ যন্ত্র হচ্ছে সরল অণুবীক্ষণ যন্ত্র অনেক সরল ধরনের। যৌগিক অণুবীক্ষণ যন্ত্রে আরো অনেক কিছু আছে। আম এর মধ্যে আমার কাছে যেগুলো এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট মনে হয়েছে, যে আসতে পারে নোজপিস বা নাসিকায় কয়টি অবজেক্টিভ থাকে? তোমাদের নাসিকা হচ্ছে এটা, হ্যাঁ? এটা হচ্ছে আমরা 360 অ্যাঙ্গেলে ঘুরাতে পারি। এই নাসিকাটাকে আমরা ইচ্ছামতো ঘুরাতে পারি। এর মধ্যে থাকে ৩টা অবজেক্টিভ। হ্যাঁ? ৩টা অবজেক্টিভ থাকে। এর মধ্যে ৩ ধরনের অবজেক্টিভ থাকে। একটা হচ্ছে লো পাওয়ার অবজেক্টিভ, আরেকটা হাই পাওয়ার অবজেক্টিভ, আরেকটা হচ্ছে কি অয়েল ইমালশন অবজেক্টিভ। যেটা লো পাওয়ার সেটা ১০ থেকে ১২ গুণ পর্যন্ত কি বিবর্ধন করতে পারে। যেটা হাই পাওয়ার সেটা ৪০ থেকে ৪৫ পর্যন্ত বিবর্ধন করতে পারে। আর যেটা অয়েল ইমালশন সেটা সবচেয়ে শক্তিশালী। সেটা হচ্ছে তোমার প্রায় ১০০ গুণের মতো বিবর্ধন করতে পারে। অনেক সময় কি তোমাদের নাসিকাতে এই ৩টা অবজেক্টিভ ছাড়াও আরো একটা এক্সট্রা অবজেক্টিভ থাকতে পারে, যেটা নাম হচ্ছে স্ক্রিনিং অবজেক্টিভ। ওটা কি করে? ওটা হচ্ছে তোমার যদি বেশি জুম করার প্রয়োজন না পড়ে, সেটা কাজ করে থাকে। এটা হচ্ছে প্রায় ৪ থেকে ৫ গুণ পর্যন্ত বিবর্ধন করে। তো এক্ষেত্রে তোমাদের অনেক সময় আসতে পারে হচ্ছে ক্ষতে, অর্থাৎ অনুধাবনমূলকে ফাইন অ্যাডজাস্টমেন্ট নব বা কোর্স অ্যাডজাস্টমেন্ট নব বলতে কি বুঝো? ফাইন অ্যাডজাস্টমেন্ট নব যেটা আছে সেটা হচ্ছে ফাইন অ্যাডজাস্টমেন্ট নব বা সূক্ষ্ম, কি বলে এটাকে, সূক্ষ্ম সন্নিবেশক স্ক্রু। এটা কি করে, তুমি যদি এটাকে অনেক বেশি ঘুরাও, অনেক বেশি ঘোরালেও এটার সরণটা তোমার অনেক কম হয়। আর যেটা কোর্স অ্যাডজাস্টমেন্ট নব, সেটা হচ্ছে তুমি যত অনেক বেশি না, অনেক কম ঘুরালেও কি অনেক বেশি সরণ ঘটে। তো আমি একটু লিখে দিই, অধিক ঘুরালেও সরণ কম, আর এটার হচ্ছে কম ঘুরালেও সরণ বেশি। শুধু এটা লিখলাম। তো এগুলোর কাজ কি? এগুলো হচ্ছে তোমার স্টেজ আছে না, এই স্টেজ, আমি এই যে যেটা ইয়া করে দিচ্ছি, মার্ক করে দিচ্ছি, এটা হচ্ছে স্টেজ। এই স্টেজটাকে কি ওঠানামা করাতে সাহায্য করে। এছাড়াও একটা টার্ম আছে কি, স্টেনিং। হ্যাঁ, স্টেনিং। এই স্টেইন ওয়ার্ডটা কি? স্টেইন ওয়ার্ডটা হচ্ছে তোমার দাগ করা, হ্যাঁ, দাগ দেওয়া। এখন আমি বলি তোমাদের, আমরা যখন কোনো অণুবীক্ষণ যন্ত্রে কিছু দেখতে চাই, তখন অনেক সময় দেখা যায় কি তোমার কোষের অঙ্গাণুগুলো আমরা স্পষ্টভাবে দেখতে পারতেছি না। তো স্পষ্টভাবে দেখতে না পাওয়ার কারণ হচ্ছে তোমার অনেক সময় কি বলে ওটা ট্রান্সপারেন্ট ধরনের লাগে। আমরা আলাদা করতে পারি না কোনটা থেকে কি, কোনটা কি সেটা আলাদা করে বুঝতে পারি না। সেক্ষেত্রে আমরা ওই স্যাম্পলের মধ্যে কি রঞ্জক পদার্থ ইউজ করি। এই রঞ্জক পদার্থ ইউজ করাটাই হচ্ছে মূলত স্টেইনিং।
ঠিক আছে, তোমাদের বইয়ে সুন্দর করে দেওয়া আছে, সেটা তোমরা যদি এটা আসে, যদি কোনোভাবে আসে, সেক্ষেত্রে সেটা লিখে দিবে। এখন আসি ইলেকট্রন অণুবীক্ষণ যন্ত্র যেটা আছে সেটা। ইলেকট্রন অণুবীক্ষণ যন্ত্র কেন দরকার? আমরা যে সরল অণুবীক্ষণ যন্ত্র, যৌগিক অণুবীক্ষণ যন্ত্র ব্যবহার করছি, সেখানে কিন্তু আমরা আলোকে তরঙ্গ আকারে ইউজ করছি। কিন্তু ইলেকট্রন অণুবীক্ষণ যন্ত্র যেটা আছে সেটাতে আমরা তরঙ্গ হিসেবে ইলেকট্রনকে ইউজ করে থাকি। যেহেতু ইলেকট্রনকে ইউজ করি, সেহেতু এটার নাম হচ্ছে কি ইলেকট্রন অণুবীক্ষণ যন্ত্র। যদি কতে আসে যে ইলেকট্রন অণুবীক্ষণ যন্ত্র কাকে বলে, সেক্ষেত্রে উত্তর হবে কি, যে অণুবীক্ষণ যন্ত্রে ইলেকট্রন তরঙ্গকে ব্যবহার করে বিবর্ধন করা হয়। ঠিক আছে, এখন একটা জিনিস এক্ষেত্রে জানা উচিত যে আমরা যে বিবর্ধন করতেছি কোন একটা বস্তুকে, সেক্ষেত্রে আমাদের তরঙ্গ দৈর্ঘ্যটা যত ছোট হবে, আমাদের তরঙ্গ দৈর্ঘ্যটা যত ছোট হবে আমরা তত বেশি জুম করে দেখতে পারবো। হ্যাঁ, বিবর্ধন তত বেশি। এখন আলোর তরঙ্গ দৈর্ঘ্যটা কিন্তু ইলেকট্রনের চেয়ে একটু বড়, অর্থাৎ কি ইলেকট্রনের তরঙ্গ দৈর্ঘ্যটা ছোট। তো আমরা বুঝতেই পারতেছি যে ইলেকট্রন অণুবীক্ষণ যন্ত্রে আমরা আরো বেশি বিবর্ধন করে দেখতে পারবো। আমাদের ইলেকট্রন অণুবীক্ষণ যন্ত্রটা কেন দরকার? আমরা যদি আলোক অণুবীক্ষণ যন্ত্র ইউজ করি, সেক্ষেত্রে আমরা শুধুমাত্র কোষ ঝিল্লি, নিউক্লিয়াস আর সাইটোপ্লাজম দেখতে পারবো। আমাদের কোষের যে অন্যান্য অঙ্গাণু আছে সেগুলো কিন্তু আমরা আলোক অণুবীক্ষণ যন্ত্রে ক্লিয়ারলি দেখতে পারবো না। তো সেক্ষেত্রে আমাদের ইলেকট্রন অণুবীক্ষণ যন্ত্রের হেল্প নিতে হবে। ঠিক আছে, যদি আমরা কোষের অন্যান্য অঙ্গাণু দেখতে চাই, সেক্ষেত্রে আমরা ইলেকট্রন অণুবীক্ষণ যন্ত্র ইউজ করব। আর ইলেকট্রন অণুবীক্ষণ যন্ত্র যেটা হয়, আমরা সরল অণুবীক্ষণ যন্ত্র এখানে কি কাচের দর্পণ ইউজ করছি না? কাচের দর্পণ ব্যবহারের ইউজটা কি? আমরা এখানে ধরো একটা লাইট সোর্স আছে, এই লাইট সোর্সটা এখানে থেকে গিয়ে প্রতিফলিত হয়ে এই আমাদের যে স্যাম্পলটা আছে এই বরাবর পড়ে। তো এক্ষেত্রে আমরা দর্পণ ইউজ করতেছি কি আলোর প্রতিফলক হিসেবে। কিন্তু আমাদের যে ইলেকট্রন অণুবীক্ষণ যন্ত্র আছে, ইলেকট্রন অণুবীক্ষণ যন্ত্রে আমরা ওই দর্পণের পরিবর্তে একটা শক্তিশালী তড়িৎ চুম্বক ইউজ করি। ওই তড়িৎ চুম্বকটা কি করে, দাঁড়া আমি একটু লিখে দিই, তড়িৎ চুম্বক। এটা কেন ইউজ করি? এটা হচ্ছে আমাদের আমরা যেহেতু এখানে আলোর পরিবর্তে ইলেকট্রনটা ইউজ করতেছি, এটা ইলেকট্রনের গতিপথকে গতিপথ বাঁকিয়ে দেয়। এই তড়িৎ চুম্বকটা ইলেকট্রনের গতিপথ বাঁকিয়ে দেয়, আর এই আলোক অণুবীক্ষণ যন্ত্রে এই দর্পণটা আলোর গতিপথ বাঁকিয়ে দেয়। ঠিক আছে, তাইলে আমরা এখানে কি দর্পণের পরিবর্তে তড়িৎচুম্বক, শক্তিশালী তড়িৎচুম্বক ব্যবহার করি। আর এখানে কিন্তু আমাদের কোনো অভিনেত্র বা লেন্স টাইপের কিছু থাকে না। এক্ষেত্রে আমরা একটা কম্পিউটার যুক্ত থাকে বা মনিটর, এটা হচ্ছে আমাদের মনিটরটা। এই মনিটরের মধ্যে আমরা ডিরেক্ট যে স্যাম্পলটা রাখছি সেটার বিবর্ধিত ফটোটা দেখতে পাই। ঠিক আছে, তাহলে এর মধ্য দিয়ে আমাদের এই চ্যাপ্টারটার রিভিউ ক্লাসটা শেষ। আশা করি এই চ্যাপ্টারে আর কারো কোনো সমস্যা নাই। তাহলে যদি সেটা হয়, আমি ক্লাসটা আজকের মতো এখানে শেষ করতেছি। হ্যালো, এ পর্যন্তই। পরবর্তীতে আমরা নতুন চ্যাপ্টার শুরু করব। সকলকে পরবর্তী ক্লাস করার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।